তুমি এখনো চুপ করে কেন বসে আছো? তোমাকে কখন বলেছি তৈরি হতে? তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ওনারা চলে আসবে। আমিও তো তোমাকে বারবার বলেছি মা, আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। তো কথাটি বলে শেষও করতে পারে নাই, তার আগেই আয়ুতের গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। তুই কি চাচ্ছিস? তোর জন্য বারবার আমার মান সম্মান চলে যা। তোর মতো মেয়ে আমার দরকার নাই। তোকে আজকেই বিয়ে দিয়ে আমি এই বাড়ি থেকে বিদায় করব। তুই যদি বিয়ে বসিস তাহলে আজকে তোকে আমি খুন করে ফেলবো। মা, তুমি আমাকে থাপ্পড় মারলে? হ্যাঁ, থাপ্পড় মারলাম। এই থাপ্পড়টা তোর গালে আরো কিছুদিন আগে মারা উচিত ছিল। যদি আগেই মারতাম তাহলে এইরকম ঘটনা ঘটতো না। তোর জন্য আমি আত্মীয় স্বজনদের কাছে মুখ দেখাতে পারছি না। চুপচাপ তৈরি হয়ে নেতে, না হলে আজকে হয়তো তুই মরবি, নয়তো আমি মরবো। কিন্তু কিন্তু মা, আমি তো ইউনোর নামটি নেওয়ার সঙ্গে সঙ্গে আয়ুতের আরেকটা গালে জোরে থাপ্পড় বসিয়ে দিল। তের গালটা শক্ত করে চেপে ধরে আয়ু বলল, ওই ছেলের নাম আমি তোর মুখে আর কখনো শুনতে চাই না। আর কখনো যদি ওই ছেলের নাম বলেছিস না, তাহলে তুই ভুলে যাবি তোর মা আছে। আয়ু খুব কঠিন ভাবে তেকে শাসন করছিল। কিছুক্ষণের মধ্যে বরপক্ষরা চলে আসবে। অন্ধকার রাতের বিয়ে, শুধুমাত্র ফ্যামিলি মেম্বার ছাড়া আর কোনো আত্মীয় নাই। কারণ আয়ু কাউকে বলে নাই, কাউকে কিছু বলতে চায় না। সে চুপচাপ মেয়েকে বিয়ে দিয়ে দিতে পারলেই পাচ্ছে। একটা ফ্রেন্ডকে বলে নাই, কারণ ফ্রেন্ডরা হচ্ছে ঝামেলা। এর আগে ফ্রেন্ডের মাধ্যমে তে নিজের বিয়ে দুবার ভেঙেছে, তাই তো ফ্রেন্ড আসা নিষেধ। একা একাই তৈরি হতে হচ্ছে তেকে, কারণ তার তো ভালোবাসার মানুষ আছে। তার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু কিছু একটা কারণে বিয়েটা কন্টিনিউ হয় নাই। আর সে কারণটা তে জানে না। ওদিকে পাত্রের বাড়িতে পাত্র সে কখন থেকে তৈরি হয়ে বসে আছে বিয়ে করতে শ্বশুর বাড়ি যাবে, কিন্তু তার সাথে যাওয়ার জন্য ছোট বোন ছাড়া আর কেউই রাজি হচ্ছে না। মা তো একেবারে পছন্দ করছে না ছেলে এখানে বিয়ে করবে। আর বাবা বিজনেসের কাজে দেশের বাইরে আছে। একমাত্র ছোট বোন কখন থেকে ভাইয়ের সাথে তৈরি হয়ে বসে আছে। গল্প স্টার্ট করার আগে আমরা ক্যারেক্টারগুলো একটু জেনে নেই। গল্পের নায়িকা কিম তাইয়ং, বাবা মার একমাত্র মেয়ে। এবছরই ইন্টারমিডিয়েট পাশ করেছে। অত্যন্ত ভদ্র, শান্ত, সহজ সরল আর ভীতু টাইপের একটা মেয়ে। কিন্তু পরিস্থিতি আর আবহাওয়ার মতো মানুষের মনও পরিবর্তন হয়। ইন্টার গার্ডেন থেকে হাই স্কুল পর্যন্ত যে মেয়ে বাবা মার মুখের উপরে কথা বলে না, মা যেটা বলেছে বাবা যেটা বলেছে সেটাই করেছে, সেই মেয়েটা কলেজ লাইফ স্টার্ট করার সঙ্গে সঙ্গে কেমন পরিবর্তন হয়ে গেছে। কলেজে পা দেওয়ার সঙ্গে সঙ্গে লাভ অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। আর তার সাথে সাথে তার আগের সমস্ত স্বভাব চরিত্র চেঞ্জ হয়ে যায়। আর অন্যদিকে আমাদের গল্পের নায়ক মিস্টার জিয়ন জংকুক শহরের অনেক বড় লয়ার, বাবা মা আর ছোট্ট বোন নিয়ে তার ছোট্ট পরিবার। তবে একটা প্রবলেম, জংকুক প্রচুর পরিমাণে জেদি, বদমেজাজি, অল্পতেই রাগ উঠে পড়ে। আর একবার রাগ উঠলে কি করে না করে সেটা খেয়াল থাকে না। আর যদি জংকুকের রাগ উঠে পড়ে তাহলে সামনের মানুষটা যেই থাকুক না কেন, সে হতে পারে বাবা কিংবা মা, যেই হোক না কেন নিজের রাগটা কিছুতেই কন্ট্রোল করতে পারে না। আসলে জংকুক এরকমটা ছিল না। প্রত্যেকটা মানুষের পরিবর্তনের পেছনে কিছু না কিছু ঘটনা থাকে। আর জংকুকের জীবনে কিছু ঘটনা আছে যা আমরা স্টোরির মধ্যেই জানতে পারবো। জিনের পায়ে সালাম করতে গেল জংকুক, সঙ্গে সঙ্গে জিন পাটা সরিয়ে নিল। জংকুক, তোমার সালাম আমার লাগবে না। মা, তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছো। তুমি আমার মাথায় হাত রেখে দোয়া করো যাতে আমি আমার বউকে নিয়ে বিবাহিত জীবনে সুখী থাকতে পারি। বিগত 1 ঘন্টা ধরে জংকুক জিনের পা ধরে সালাম করতে চাচ্ছে, কিন্তু জিন কিছুতেই সালাম করতে দিচ্ছে না। শেষ পর্যন্ত রেগে গিয়ে মার সাথে এভাবে অ্যাংরি টোনে কথা বলল সে। আজকে জংকুকের বিয়ে, সে কারণে সে কারোর সাথে কোনো রাগারাগি করতে চাচ্ছিল না, কিন্তু অনেকক্ষণ যাবৎ মার পায়ে ধরে সালাম করতে চাচ্ছিল। কিন্তু জিন প্রচুর পরিমাণে রাগ করে বসে আছে। সে চায় না তার ছেলে এখানে বিয়ে করুক। আর তার পেছনেও যথেষ্ট কারণ আছে। জিন চায় তার ছেলের জন্য এরকম একটা মেয়ে আসুক, যে মেয়েটা তার ছেলেকে প্রচুর পরিমাণে ভালোবাসবে, স্বামী হিসেবে গ্রহণ করে নেবে, স্বামীকে মাথায় তুলে রাখবে। যতটুকু সে তে সম্পর্কে খবর নিয়েছে, তার মনে হয় না তে কখনোই জংকুককে মাথায় তুলে রাখবে। এমনিতেই জংকুক শর্ট টেম্পার, তার উপরে যদি বউয়ের সাথে ঝগড়া হয় তাহলে অশান্তি বাড়বে, প্রতিদিন অশান্তি হবে। মা হিসেবে প্রতিদিন ছেলের সংসারে অশান্তি দেখতে সে রাজি না।
এক প্রকার জঙ্গকের জিদের কাছে হার মেনে জঙ্গকের মাথায় হাত দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলো তার ছেলেটা যেন আগের মতো শান্ত ভদ্র হয়ে যায়। অন্যান্য 8-10টা ছেলের মতো বিবাহিত জীবনও যেন সুখ আর শান্তি পায় তার ছেলেটা। আর কাছ থেকে দোয়া নিয়ে সঙ্গে সঙ্গে ছোট বোন জিমিনকে সাথে নিয়ে তেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল জঙ্গক। যেহেতু সে নিজেই অনেক বড় একজন লয়ার, সে কারণে নিজের বিয়ে রেজিস্ট্রি পেপার নিজেই লিখেছে আর খুব স্ট্রং ভাবে লিখেছে। তেদের বাসার লিভিং রুমের সোফাতে বসে আছে জঙ্গক, অপেক্ষা করছে তের জন্য। হাতে রয়েছে একটা ফাইল যেটার মধ্যে তাদের বিয়ে রেজিস্ট্রি পেপারটা আছে, ওটা নিয়ে বসে আছে। তের অপেক্ষা করছে কখন আসবে আর এই পেপারটাতে সাইন করাবে। সাইন করানো শেষ হলে আর এক মুহূর্ত থাকবে না সেখানে, তেকে ছো মেরে নিয়ে তার বাড়িতে চলে যাবে। ড্রেসিং টেবিলের সামনে বসে আছে তে, মাথা নিচু করে, কোনো প্রকার কোনো সাজা গোজা কিছুই নাই, শুধুমাত্র কাপড়টা পরেছে, মাথায় একটা ওড়না দিয়ে বসে আছে। জিমিন তো গিয়েছিল তেকে সাজাতে, কিন্তু তের এইরকম গোমরা মুখ দেখে সে আর একটা কথা বলে নাই, সোজা লিভিং রুমে চলে এসেছে। জিমিন তো এসে সোজা জঙ্গকের সামনাসামনি বসেছে। জঙ্গক জিমিনের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছে ভেতরে কি হচ্ছে, কিন্তু যাই হোক না কেন তাতে জঙ্গকের কিছু আসে যায় না। সে বিয়ে করতে এসেছে আর এই বিয়ে পৃথিবীর কেউ আটকাতে পারবে না। আয়ু তো কোনো রকম ধাক্কাতে ধাক্কাতে তেকে নিয়ে এসেছে লিভিং রুমে, এনে সোজা জঙ্গকের পাশে বসিয়ে দিয়েছে। জঙ্গক একটা বারের জন্য তের মুখের দিকে তাকায় নাই। বসার সাথে সাথেই জঙ্গক ফাইলটা ওপেন করে পেপারসটা তের সামনে রেখে কলম দিয়ে দিল, কিন্তু তে কিছুতেই কলম হাতে নিচ্ছিল না। জঙ্গক এভাবেই 10টা মিনিট চুপ করে বসে আছে মাথা নিচু করে। 10 মিনিট শান্ত ছিল জঙ্গক। হঠাৎ করে জঙ্গক একটু তার জায়গাতে নড়ে চড়ে বসতে আয়ু তাড়াতাড়ি করে এসে তের হাতে কলম ধরিয়ে দিয়ে তের পিঠে হাত দিয়ে উপর নিচ করে বোলাতে শুরু করলো, যেন ইশারায় বোঝাতে চাচ্ছে তাড়াতাড়ি সাইনটা করে দে। তের চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ে যাচ্ছে, কিছুতেই সিগনেচার করবে না। চোখের পানি ফোঁটা ফোঁটা পড়ছে রেজিস্ট্রি পেপারের উপর, কিছুটা জায়গা ভিজে গেছে। জঙ্গক তের হাতের নিচ থেকে রেজিস্ট্রি পেপারটা নিয়ে সাইড করে সরিয়ে রাখে, তারপর ফাইলের মধ্যে থেকে আরেকটা পেপারস বের করে তের হাতের সামনে দেয়। হঠাৎ করে জঙ্গকের এইরকম আচরণে তের বাবা মা আর জিমিন শ্রদ্ধা তে প্রচুর পরিমাণে আশ্চর্য হয়ে যায়। এত কান্নার মধ্যেও জঙ্গকের এইরকম আচরণ তাকে প্রচুর পরিমাণে ভাবাচ্ছিল। এ কেমন ছেলে, একটা রেজিস্ট্রি পেপার ভিজে গিয়েছে, সে আরেকটা বের করেছে, না যেন কয়টা পেপার নিয়ে এসেছে তাকে বিয়ে করার জন্য। জঙ্গক একজন লয়ার, তার কাছে এটা শুধু একটা রেজিস্ট্রি পেপার না, এটা হচ্ছে দলিল। মানুষ যেমন সম্পত্তির মালিকানা পাওয়ার জন্য দলিল তৈরি করে আর সেটা তার নামে থাকে, জঙ্গকও ঠিক ওইরকম ভাবে রেজিস্ট্রি পেপার তৈরি করেছে। এই পেপারটাতে সাইন করার সঙ্গে সঙ্গে তে শুধুমাত্র জঙ্গকের অর্ধাঙ্গিনী হবে না, তার সাথে জঙ্গকের সম্পত্তি হয়ে যাবে, যেখানে স্পষ্টভাবে কিছু পয়েন্ট লেখা আছে, যেটার মাধ্যমে জঙ্গক পুরোপুরিভাবে তের উপরে বসত বিস্তার করতে পারবে। আবারও 10 মিনিট হয়ে গেছে, জঙ্গক তের সামনে পেপারস নিয়েই বসে আছে, কিন্তু তে এখনো সাইন করছে না। তে অনবরত কান্না করছে, কান্না করতে করতে এই পেপারসটা ভিজিয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে জঙ্গক পেপারটা সরিয়ে নিয়ে ফাইল থেকে আরেকটা পেপারস বের করে তের সামনে রাখলো। সাধারণত প্রত্যেকটা রেজিস্ট্রি পেপারেই অনেক কিছু লেখা থাকে, কিন্তু এখানে ভিন্ন ভিন্ন জিনিস লেখা ছিল। প্রথমবার তের সামনে যে রেজিস্ট্রি পেপারটা রেখেছিল সেটার মধ্যে 8-10টা বিবাহিত ছেলে মেয়েদের রেজিস্ট্রি পেপার যেরকম ভাবে লেখা থাকে ওই রকম ভাবে নর্মাল ভাবে লেখা ছিল, কিন্তু ওটা তো তে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে। তারপর দ্বিতীয়বার তের সামনে যে পেপারসটা রাখা হয় সেটার মধ্যে নর্মাল বিবাহিত ছেলে মেয়েদের বিয়েতে যা যা কাবিননামায় লেখা থাকে সেগুলো লেখা ছিল, কিন্তু তার সাথে আরেকটা বিগ পয়েন্ট লেখা ছিল, সেটা হচ্ছে বিয়ের পরে তে কখনোই পড়াশোনা করতে পারবে না, আর সেটাতে তে এগ্রি করে সিগনেচারটা করছে, কিন্তু ওটাও তে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে। তারপর ওটা সরিয়ে যে থার্ড টাইম যে পেপারসটা রাখা হয় সেটাতেও নর্মাল বিবাহিত ছেলে মেয়েদের বিয়েতে যা লেখা হয় সেটার সাথে তে পড়াশোনা করতে পারবে না, এটা তো লেখা ছিলই, তার সাথে নিচে আরেকটা পয়েন্ট লেখা ছিল, বিয়ের পর তে বাবা মার সাথে কোনো প্রকার কোনো কন্ট্রাক্ট রাখতে পারবে না, মানে বাবা মা বলতে তার লাইফে কেউই থাকবে না, শুধুমাত্র হাজবেন্ড ছাড়া কারো সাথে কোনো রিলেশন থাকবে না। হাজবেন্ড বসতে বললে বসতে হবে, খেতে বললে খেতে হবে, দাঁড়াতে বললে দাঁড়াতে হবে। ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন পয়েন্ট দিয়ে জঙ্গক রেজিস্ট্রি পেপার গুলো লিখে এনেছে। তে যত দেরি করবে, যতটা রেজিস্ট্রি পেপার সরাবে তার সামনে থেকে, ততটার মধ্যেই একটা একটা করে পয়েন্ট বাড়বে আর তের জীবনটা কঠিন থেকে কঠিন হয়ে যাবে। থার্ড
পেপারসটা সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে আয়ু তের পেটের মধ্যে জোরে চিমড়ি বসিয়ে রাখে। সে যেন চাচ্ছে তার মেয়ে তাড়াতাড়ি করে সিগনেচার করে দেয়। মায়ের এইরকম আচরণে তে প্রচুর পরিমাণে রেগে যায়। এবার আর তার চোখ দিয়ে পানি পড়ছে না, ভীষণ অভিমান হচ্ছে বাবা মার প্রতি। আমাকে বিয়ে দেওয়ার জন্য এইরকম করছো তোমরা? এত মান সম্মান তোমাদের? আচ্ছা ঠিক আছে, আমি তো প্রেমিকের সাথে পালিয়ে যেতে পারি নাই, কিন্তু বিয়ের পর আমি স্বামীর ঘর থেকে পালিয়ে যাব, তখন তোমাদের মান সম্মান কিভাবে থাকে আমি সেটাই দেখব। প্রচুর পরিমাণে জিদ নিয়ে মনে মনে কথাগুলো বলল তে। তারপর আর এক সেকেন্ডও দেরি করলো না, থার্ড পেপারসটার মধ্যে তাড়াতাড়ি করে সিগনেচার করে দিল। সঙ্গে সঙ্গে জঙ্কক পেপারসটা হাতে নিয়ে নিজেও সিগনেচার করে নিল। তারপর ফাইলের মধ্যে পেপারসটা রেখে তের হাত ধরে কারোর সাথে কোনো কথা না বলে টানতে টানতে বাড়ি থেকে বের হয়ে গেল। জঙ্গকের এইরকম আচরণে জিমিন অনেকটা আশ্চর্য হলো, কিন্তু তের বাবা মা একটু আশ্চর্য হয় নাই। জঙ্কক গাড়ির ডোর ওপেন করে থেকে ধাক্কা মেরে ভিতরে বসিয়ে দিয়ে পেছনে ঘুরে জিমিনের মুখের দিকে তাকায়। জিমিন সঙ্গে সঙ্গে তের পাশে বসে পড়ে। জঙ্কক গাড়ির দরজা বন্ধ করে দিয়ে নিজে ড্রাইভারের সিটে বসে পড়ে, নিজে ড্রাইভ করে বাড়িতে চলে যায়। জঙ্গকদের বাড়ির সামনে এসে গাড়িটা থেমে যায়। গাড়ি থামার সঙ্গে সঙ্গে জিমিন গাড়ি থেকে নেমে এক দৌড়ে বাড়ির মধ্যে চলে যায়। জিমিন ছোট মানুষ ভেবেছিল তার মা হয়তো বিয়েতে রাজি না, কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে যা দেখলো সেটা দেখে জিমিন হজম করতে পারছে না। সে ঠিক বুঝতে পারছে ভাই রেগে আছে, এখানে থাকা ঠিক হবে না, তাই তো তাড়াতাড়ি করে চলে গেল। জঙ্গক পূর্ণের ন্যায় থেকে আবারও গাড়ি থেকে হাত ধরে টেনে নামায়, তারপর হাত ধরে টানতে টানতেই বাড়ির ভিতরে ঢোকায়। তে একটু আশ্চর্য হলো, এ কেমন বিয়ে বাড়ি? তাকে বরণ করার জন্য কেউই নাই, কেউই তাকে বরণ করতে আসলো না, তাকে দেখতে আসলো না। তার থেকেও যে ব্যাপারটাতে তে বেশি আশ্চর্য হচ্ছে সেটা হচ্ছে বিয়েতে সিগনেচার করার সঙ্গে সঙ্গে হাত ধরে টেনে ঘর থেকে বের করেছে, হাত ধরে টেনে এনে গাড়িতে ধাক্কা মেরে বসালো, আবার গাড়ি থেকে টেনে নামালো, এখন আবার হাত ধরে টেনে ঘরে নিয়ে যাচ্ছে। তে তো বিষয়গুলো ভাবতে ভাবতে মগ্ন। এর মধ্যে জঙ্কক তাকে তার নিজের রুমে নিয়ে এসে পড়েছে। রুমে ঢুকেই ওয়াশরুমের দরজা ওপেন করে তেকে ওয়াশরুমে নিয়ে গেছে জঙ্কক। শাওয়ারের নিচে দাঁড় করে শাওয়ার ছেড়ে দিয়েছে। এতটা সময় সমস্ত ভাবনা চিন্তার মধ্যে ছিল তে। হঠাৎ করে শরীরে পানি পড়ার সঙ্গে সঙ্গে চমকে যায়। এত সময় তো অন্য মনস্ক হয়ে অন্যদিকে তাকিয়েছিল, হঠাৎ করে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখের দিকে চোখ যেতেই তে কিছুটা ঘাবড়ে যায়। জঙ্কক লাল লাল চোখ করে কিছুটা অ্যাংরি লোকে তের মুখের দিকে তাকিয়েছিল। তে তো কিছুটা ভয় পেয়ে যায় জঙ্কককে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে। আর তার থেকে বড় কথা, এভাবে ঘরে এনে ওয়াশরুমে ঢুকিয়ে শাওয়ার ছেড়ে দেওয়ার মানে কি? তে কিছু বলতেই যাবে তার আগে জঙ্কক হাত বাড়িয়ে তের শাড়ি থেকে সেফটি পিন খুলতে শুরু করে। সেটা দেখে তে তো আরো আশ্চর্য হয়ে যায়, কিন্তু একেবারে স্পটে ফ্রিজ হয়ে দাঁড়িয়েছিল, কিছু বলতে পারছে না, নড়তেও পারছে না। জঙ্কক এক এক করে তে শরীর থেকে সমস্ত সেফটি পিন খুলে ফেলে। জঙ্কক এক সেকেন্ডও লাগায় না, একটা টান দিয়ে তের বুকের উপর থেকে শাড়ির আঁচল সরিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে তে দু হাত দিয়ে নিজের শরীর ঢাকার চেষ্টা করছে। শাড়ির আঁচলটা যে ধরে বুকের উপরে রাখবে সেটা তার মাথায় আসছে না। জঙ্কক কিছুটা লিকুইড সোপ তের গলায় ঢেলে দেয়, তারপরে দু হাত দিয়ে তের ঘাড় ঘষতে শুরু করে। তে তো পুরোপুরি হা হয়ে আছে। তের সাথে এটা কি হচ্ছে সে বুঝতে পারছে না। এ কেমন লোক, এইরকমটা কেউ করে? জঙ্কক তের ঘাড় ঘষতে ঘষতে তের ব্লাউজের হুকের মধ্যে জঙ্ককের ব্লাউজের প্রথম হুকটা খোলার সঙ্গে সঙ্গে তে জঙ্ককের হাত ধরে ফেলে। জঙ্কক অ্যাংরি লোকে তের হাতের দিকে তাকায়। তে নিজের হাতটা ব্লাউজের হুক থেকে সরানোর বৃথা চেষ্টা করছিল, কিন্তু জঙ্কক ব্লাউজের হুকটা ছাড়ছে না, উল্টো তের চোখের দিকে অ্যাংরি লোক দিয়ে তাকায়। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। জঙ্কক খুব আস্তে করে তের ব্লাউজের হুকটা ছেড়ে দেয়, তারপরে দু কদম পেছনে গিয়ে দাঁড়ায়। তে খুব এখনো সেই আগের মতো দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে দেখছিল। তে বুঝতে পারছে না জঙ্কক কি করতে চাচ্ছে। জঙ্কক এক হাত তের ডান দিকে বাড়িয়ে গরম পানির যে ট্যাপটা আছে ওটা অন করে দেয়। সঙ্গে সঙ্গে তে শরীরে গরম পানি পড়তে শুরু করে। তে তো একটা চিৎকার দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে জঙ্কক একটা ডেভিল স্মাইল দেয়। তে গরম পানির হাত থেকে বাঁচার জন্য দু কদম সামনের দিকে আগাতেই জঙ্ককের বুকের সাথে ধাক্কা খায়। জঙ্কক তের দু বাহু চেপে ধরে বলে, ছেকা লাগলো, পুড়ে যাচ্ছে, জ্বালাপোড়া করছে। আমারও করেছে, আমারও এইখানে প্রচুর পরিমাণে জ্বালাপোড়া করেছে তোর জন্য। নিজের বুকের বা পাশটা পয়েন্ট করে জঙ্কক কথাটি বলছিল। তে তো প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে জঙ্ককের এইরকম অ্যাংরি টোনে অ্যাংরি কথা শুনে। তুই কি ভেবেছিস আমি এত সহজে সব ভুলে যাব আর তোকে ছেড়ে দেব?
কখনোই না। তোর জন্য আমি যতটা অপমান অপদস্থ হয়েছি সেটার সত্য আমি নিয়েই ছাড়বো। দেখুন, আমি সরি, আমাকে মাফ করে দেন। শাট আপ। কিসের ক্ষমা চাচ্ছিস তুই? তুই আমার কাছে ক্ষমা চাইবি না, কারণ আমার দ্বারা তোকে ক্ষমা করা পসিবল না। প্লিজ দেখুন, এরকমটা করবেন না, আমাকে যেতে দেন। যেতে দেব? হ্যাঁ, যাবি তো অবশ্যই যাবি। তার আগে তোকে আমি গোসল করাবো। তোর শরীরে যতটুকু নোংরা লেগে আছে না, গোসলের মাধ্যমে সমস্ত নোংরা পরিষ্কার করব, আর তারপরে তো হবে আসল গেম স্টার্ট। আজকে তুই হাড়ে হাড়ে টের পাবি এই জীবন জঙ্কুক কি জিনিস। আমার সাথে চিট করা। কথাটি বলেই জঙ্কুকের ব্লাউজটা এক টান দিয়ে ছিঁড়ে ফেলে। ভেতরের অন্তর্বাসটা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছিল। জঙ্কুক থেকে এক ধাক্কা মেরে বাথটবে ফেলে দেয়। বাথটব ভর্তি পানির মধ্যে এক বোতল লিকুইড সোপ ঢেলে দিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে পানির সাথে সমস্ত সোপ মিশিয়ে ফেলে। তারপরে তেকে গোসল করাতে স্টার্ট করে। তের শরীরে যখনই জঙ্কুক হাত দিয়ে ঘষা দিচ্ছিল, সঙ্গে সঙ্গে তে তার হাত ছড়িয়ে দিচ্ছিল, কিন্তু জঙ্কুকের শক্তির কাছে তে কিছুতে পেরে উঠছিল না। আর টব ভর্তি হয়ে গিয়েছিল সাবানের ফেনায়। সে কারণে পানির নিচে তের বডি জঙ্কুক দেখতে পারছিল না, কিন্তু হাত দিয়ে জঙ্কুক তের শরীরে পেট টাচ করছিল, আর সঙ্গে সঙ্গে তে কান্না করছিল। কিন্তু জঙ্কুকের কানে যেন তের কান্না আসছিলই না। জঙ্কুকের কানে শুধু বাজছিল প্রত্যেকের বলা তাকে অপমানজনক কথাগুলো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কলিগ, পাড়া প্রতিবেশী, পরিচিত অপরিচিত সকলের অপমানজনক কথাগুলোই তার কানে বাজছিল। তের জন্য সে প্রচুর পরিমাণে অপমান অপদস্থ হয়েছে এই সকল মানুষের কাছে, কিন্তু তে চাইলেই জঙ্কুককে অপমানের হাত থেকে বাঁচাতে পারত। সে খুলে বলতে পারত তার সম্পর্কে, কিন্তু সে বলে নাই। কেন জঙ্কুক তের সাথে এই রকম ব্যবহার করেছে সেটা জানার জন্য আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। রাতের বেলা ডিনার টেবিলে বসে বসে ডিনার করছিল জঙ্কুক। পাশে বসেছিল তার ছোট্ট বোন জিমিন, সামনে বসেছিল আরএম আর জিন। হঠাৎ করেই আরএম জঙ্কুকের দিকে তার মোবাইলটা এগিয়ে দিয়ে বলে, জঙ্কুক, তোমার জন্য একটা মেয়ে দেখেছি। বয়স তো কম হলো না, এখন আমার মনে হয় তোমার বিয়ে করে নিজের লাইফটা সেটেল করা উচিত। আব্বু, 2 বছর হয়েছে আমি মাত্র জয়েন করেছি, আরো কয়েক বছর যাক, এখন আমি বিয়ে করতে পারবো না। জঙ্কুক, 2 বছর আর 1 বছরের কি হলো আমি বুঝতে পারলাম না। তুমি যথেষ্ট অ্যাডাল্ট হয়েছো, বিয়ে করার এটাই উপযুক্ত বয়স। তাছাড়া তোমার কাছে কি কোনো কিছু কম আছে? তোমার লাইফ পুরোপুরি সেটেলড। একটা না 7টা বউ পালার মতো এবিলিটি তোমার আছে। সো আর কোনো কথা হবে না এখানে। কিন্তু আব্বু, তুমি একটু কথা বোঝার চেষ্টা করো। শাট আপ জঙ্কুক, তুমি দেখছি প্রচুর পরিমাণে বেয়াদব হয়ে গেছো। বাবার মুখের উপরে কথা বলবে? আমি একটা মেয়ের ছবি তোমার হোয়াটসঅ্যাপে সেন্ড করেছি। যদি তোমার কোনো পছন্দ না থাকে তাহলে তুমি ছবিটা দেখে জিমিনকে বলে দিও। কথাটি বলে আরএম ওখান থেকে উঠে চলে যায়, আর জঙ্কুক অ্যাংরি লোকে জিনের মুখের দিকে তাকিয়ে আছে। জঙ্কুক তো প্রচুর পরিমাণে রাগী আর বদমেজাজি, বাট আরএমের থেকে বেশি না। আরএমও প্রচুর পরিমাণে রাগী আর বদমেজাজি, কিন্তু জঙ্কুকের থেকে 2 স্টেপ এগিয়ে। মানুষ যত বড় ওস্তাদি হোক না কেন, তাদের থেকেও বড় ওস্তাদ পৃথিবীতে থাকে, সেরকমটাই হচ্ছে আরএম। জঙ্কুক প্রচুর পরিমাণে অ্যাংরি, সবার সাথে সে প্রচুর পরিমাণে অ্যাঙ্গারে কথা বলে, সবার সাথে রাগ দেখায়, বাট বাবার সাথে পারে না, কারণ জঙ্কুকের থেকেও আরএম কয়েক গুণ বেশি। আব্বুকে বলে দিও আমি বিয়ে করব না। আমি জানি না, তোর বাবাকে তুই গিয়ে বল। কি ধরনের ওয়াইফ তুমি? হাজবেন্ডকে একটা কথা বলতে পারবে না? আমি পারবো না। তুই কি ধরনের ছেলে হয়েছিস? বাবার সাথে মন খুলে কথা বলতে পারলি না? আমার দ্বারা সম্ভব না, আমার কাছ থেকে কিছু আশা করবি না। কথাটি বলে জিন ডাইনিং টেবিল থেকে উঠে কিচেনে চলে যায়। জঙ্কুক জিমিনের দিকে তাকাতেই জিমিন একটা ঢোক গিলে তাড়াতাড়ি করে রুমে দৌড় দেয়। জঙ্কুক পুরোপুরি একাই ডাইনিং টেবিলে বসে আছে। হঠাৎ করে হোয়াটসঅ্যাপে মেসেজ আসাতে জঙ্কুক মোবাইলটা বের করে মেসেজটা সিন করে, আর সঙ্গে সঙ্গে তের পিকচার তার মোবাইলে ভেসে ওঠে। তের ছবির দিকে একভাবে তাকিয়ে আছে জঙ্কুক। ছবিটা পুরো পা থেকে মাথা পর্যন্ত ছিল। জঙ্কুক তো বারবার তের পা থেকে মাথা পর্যন্ত দেখছিল। তের ছবিটা দেখা মাত্রই জঙ্কুকের রাগটা পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়। জঙ্কুকের ঠোঁটের কোণায় একটা মৃদু স্মাইল চলে আসে। আরএম দোতলায় দাঁড়িয়ে ইচ্ছা করে ছবিটা সেন্ড করে জঙ্কুককে, আর ওখানে দাঁড়িয়েই দেখছিল জঙ্কুককে। জঙ্কুক তের পিকচার দেখে তার মুভমেন্ট কেমন
কেমন হয় সেটা জানার জন্যই দাঁড়িয়েছিল। জঙ্কুককে হাসতে দেখে আরেমের ঠোঁটের কোণাতেও একটা স্মাইল চলে আসে। ছেলেটা একেবারেই আমার মতো হয়েছে। আসলে আরেম প্রচুর পরিমাণে রাগী জেদি একজন মানুষ। সব সময় নাকের ডগায় রাগ উঠেই থাকে, প্রত্যেকের সাথে রাগ দেখায়, অ্যাঙ্গার ছাড়া ভালোভাবে কারো সাথে কথাই বলে না। বাট সারাদিন পর যখন আরেম জিনকে দেখে সঙ্গে সঙ্গে তার রাগটা ভ্যানিশ হয়ে যায়। প্রচুর পরিমাণে সুখ, শান্তি, প্রশান্তি অনুভব করে জিনের মুখের দিকে তাকিয়ে, কিন্তু কখনোই জিনকে সরাসরি সেটা বুঝতে দেয় না। প্রচুর পরিমাণে ভালোবাসে সে তার স্ত্রীকে। এই পৃথিবীতে সব থেকে সুখ আর শান্তির জায়গা হচ্ছে তার স্ত্রীর কোল। সারাদিন পর কাজ করে এসে জিনের কোলে মাথা রেখে সে রিল্যাক্স করে, আর সে এটাই চায় তার ছেলেও তার মতোই হোক। এরকম কেউ একজন তার জীবনে আসুক যার মুখের দিকে তাকিয়ে সে তার রাগটা ভুলে যাবে, যার কোলে শান্তিতে মাথা রাখলে তার সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। আর এই মুহূর্তে জঙ্কুকের মুখের হাসিটা দেখে আরেম বুঝতে পারছে ওই পার্সনটাকে সে খুঁজে পেয়েছে। অন্যদিকে তে কিছুতেই বিয়ে করবে না। কিছুদিন আগেই তার ইউনোর সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু কোনো একটা কারণবশত ফ্যামিলিগতভাবে বিয়েটা ভেঙে যায়। আর এখন জঙ্কুকের সাথে তের বিয়ের কথা হচ্ছে, কিন্তু তে কিছুতেই রাজি না। ইতিমধ্যে তে 3 বার বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছে, কিন্তু 3 বারই তের বাড়ির লোকেরা তাকে ধরে ফেলেছে। এখন তেকে প্রচুর পরিমাণে কঠিন পাহারার উপরে তেকে বাড়িতে রাখা হচ্ছে। এভাবে তে কিছুতেই বাড়ি থেকে পালাতে পারছে না। বাবা মার একটাই কথা, একেবারে বিয়ের পরে বাড়ি থেকে বের হবে। তে তো পুরোপুরি আপসেট হয়ে পড়ে। বিকালে বসে বসে কিভাবে পালানো যায় সেটাই ভাবছিল। কিভাবে পালানো যায় সেটা তের মাথায় আসছিল না। হঠাৎ করে তের মাথায় একটা বুদ্ধি আসলো। অনলাইনে সার্চ করা স্টার্ট করে দিল কি কি টেকনিকে বাড়ি থেকে পালানো যায়, কি কি টেকনিকে বিয়ে ভাঙা যায়। অনলাইনে বসে বসে সে এই টপিকসের উপরে ড্রামা দেখা স্টার্ট করলো। ড্রামাগুলোর মধ্যে নায়িকারা বিয়ে ভাঙার জন্য কিংবা অন্য কারণে বাড়ি থেকে কিভাবে পালিয়ে যায় সেটাই সে টেনে টেনে দেখছিল। হঠাৎ করেই একটা পয়েন্ট তার খুব ভালো লাগলো, আর এই পয়েন্ট ছাড়া এই মুহূর্তে তার দ্বারা পালিয়ে যাওয়া সম্ভব না। কারণ যতগুলো অন্য অন্য পয়েন্ট সে দেখেছিল সমস্তটাই সে অলরেডি প্র্যাকটিক্যাল করেছে, কিন্তু সমস্তটাতে ব্যর্থ হয়েছে। এই একটাই পয়েন্ট ছিল, আর তে ভেবেই নিল সে এটাই করবে। জঙ্কুকের তেকে প্রচুর পছন্দ হয়েছে, কিন্তু বিয়ের আগে সে সরাসরি ভাবে বাস্তবে একবার দেখতে চায়। কারণ ইদানিং ছবির সাথে আর মানুষের বাস্তব চেহারার সাথে অনেক ব্যবধান থাকে। সেটা পর্যবেক্ষণ করে সে তেকে বাস্তবে দেখতে চাইল, আর যেমনটা চাওয়া তেমনটাই কাজ। আরেম নিজে নিয়ে এসেছে জঙ্কুককে তেদের বাসায়, আর ঠিক সামনে তে দাঁড়িয়ে আছে। জঙ্কুক গার্ডিয়ানদের তোয়াক্কা না করে এক দৃষ্টিতে তের পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখছে আশেপাশে যে তার বাবা মা বোন, তের বাবা মা, কাজিনরা বসে আছে সেই দিকে তার কোনো খেয়ালই নাই। সে এরকমই স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ, যা করবে সরাসরি, যা দেখবে সরাসরি। এতে মানুষ তাকে নিয়ে কি ভাবলো কি বললো তাতে তার কিছুই আসে যায় না। জঙ্কুক অনেক সময় ধরে তেকে দেখার পর হঠাৎ করে বলেই ফেললো, আব্বু আমি ওর সাথে আলাদা কথা বলতে চাই। সঙ্গে সঙ্গেই আয়ু বলে, হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে, তে জঙ্কুককে তোমার রুমে নিয়ে যাও। কথাটি শুনে তের তো প্রচুর পরিমাণে মেজাজ খারাপ হচ্ছিল। এ কেমন ছেলে, পাত্রী দেখতে এসেছে, সামনে ধার করিয়ে এত সময় তাকিয়ে তাকিয়ে দেখলো, এখন আবার রুমে গিয়ে আলাদা কি কথা বলবে ভেবে পাচ্ছে না। কিছুটা বাধ্য হয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে তে বলল, আসুন। জঙ্কুক কোনো কথা না বলেই তের পেছনে পেছনে হাঁটা ধরলো। রুমের মধ্যে দাঁড়িয়ে আছে তে, আর সামনেই দাঁড়িয়ে আছে জঙ্কুক। জঙ্কুক কিছু সময় তের মুখের দিকে তাকিয়ে থেকে বলে, তোমার নাম কি? কিম তাইয়ং। আমার নাম কিংবা আমার সম্পর্কে কিছু জানো? তে মাথা এপাশ ওপাশ নাড়িয়ে না করে। কেন কেন জানো না? যে ছেলের সাথে তোমার বিয়ে ঠিক হচ্ছে তার সম্পর্কে জানার কোনো কৌতূহল নাই? জঙ্কুক কিছুটা অ্যাংরি টোনে কথাটা বলে। তে জঙ্কুকের দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে চুপ হয়ে দাঁড়িয়েছিল। জঙ্কুক নিজেকে কিছুটা কাম ডাউন করে তেকে বলে, আচ্ছা ঠিক আছে, আমার নাম চিয়ন জঙ্কুক, আমি একজন লয়ার। আমি সব সময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। তোমাকে এখন আমি যে কথাটা বলবো তুমি মনোযোগ দিয়ে শুনবে। আমি অত্যন্ত অ্যাংরি পার্সোনালিটির একজন মানুষ। সব সময় আমার রাগ উঠেই থাকে। আমি সব সময় সবার সাথে রাগ দেখিয়ে কথা বলি। আমি আমার জীবনের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারলেও আমার রাগটাকে কখনোই নিয়ন্ত্রণ করতে পারি না। আমার অর্ধাঙ্গিনী যে হবে তার আমার রাগটা নিয়ন্ত্রণ করার টেকনিক জানতে হবে। তার মধ্যে এইরকম কিছু থাকতে হবে যেটার মাধ্যমে সে আমার রাগটা কন্ট্রোল করতে পারে। আমার অর্ধাঙ্গিনী এরকম হতে হবে সারাদিন পর যখন আমি তার মুখ দেখবো সঙ্গে সঙ্গে যেন আমার রাগটা ভ্যানিশ হয়ে
হয়ে যায়। আমি আমার স্ত্রীর মধ্যে শুধু এই একটা জিনিসই চাই, সে যেন আমাকে কন্ট্রোল করতে পারে। আমি যেটা পছন্দ করি না সেটা ভুলেও করা যাবে না। আমার বাবা মাকে বাবা মার মতো ভালোবাসা দিতে হবে, আমার ছোট বোনকে নিজের বোনের মতো আদর করতে হবে। বিষয়গুলো লক্ষ্য করে আমার স্ত্রী যদি আমার সাথে সংসার করতে পারে তাহলে আমি তাকে আমার মাথায় তুলে রাখবো। একজন স্বামী হিসেবে যতটুকু ভালোবাসা আর সম্মান একটা স্ত্রীকে দেওয়া প্রয়োজন আমি ততটুকুই দেব। তে হা করে তাকিয়ে তাকিয়ে জঙ্কুকের কথাগুলো শুনছিল। জঙ্কুক বলে, এখন তুমি বলো, তুমি কি এই বিয়েতে আর আমার কন্ডিশনে রাজি আছো? তোমার যদি আমার সাথে বিয়ে বসতে কোনো আপত্তি থাকে তাহলে তুমি এখনই আমাকে জানিয়ে দাও, আমি আমার ফ্যামিলি নিয়ে সোজা চলে যাব। আল্লাহ, এটা কি ধরনের ছেলে? এর সাথে কে বিয়ে বসবে? আমার তো মনে হয় এর সাথে কোনো মেয়ে কখনো সুখী হতে পারবে না। প্রথম দেখাতে একটা মেয়েকে কেউ এই সমস্ত কিছু বলে, তার রাগ নিয়ন্ত্রণ করতে হবে আমার বইয়ের কাছে। আমার তো জাস্ট পালানো দিয়ে কথা, তাই তো আমি এত অভিনয় করছি। এখন একে কিছুই বলা যাবে না, এর কথা মতো রাজি হতে হবে, না হলে তো আমার প্ল্যান সাকসেস হবে না। কি হলো কি, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? আসলে আমার বাবা মা যা বলবে তাই হবে, তারা আপত্তি না জানালে আমার কোনো আপত্তি নাই। এটা কেমন কথা? এত সময় ধরে আমি তোমাকে কি বোঝালাম? আমি কি সংসার তোমার আব্বু আম্মুর সাথে করব? আমার কোনো আপত্তি নাই, আমি রাজি। একবার ভেবে দেখো, এই রুম থেকে বের হওয়ার পর তুমি কিন্তু কিছুতেই আপত্তি জানাতে পারবে না। আমি ভেবে দেখেছি, আমি রাজি। জঙ্কুককে বিয়ে করতে তে রাজি হয়ে গেছে। জঙ্কুক অনেকটা খুশি হয়। খুশি হয়ে 2 কদম এগিয়ে তের কাছে চলে যায়। তারপর মাথা থেকে তের ওড়নাটা টান মেরে সরিয়ে দেয়। খোলা চুলে তোমাকে দেখতে খুব দারুণ লাগে, কথাটি বলে জঙ্কুক রুম থেকে বের হয়ে যায়। আর তে ওখানে দাঁড়িয়ে জঙ্কুকে যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। 7 দিন পরে জঙ্কুক আর তের বিয়ে ফিক্সড করা হয়। জঙ্কুক তো ভীষণ খুশি, বাট বাবা মার সামনে প্রকাশ করতে পারছে না। আসলে যারা রাগী মানুষ থাকে না, তারা তার খুশিটা সবার সামনে প্রকাশ করতে পারে না। জঙ্কুক থেকে আংটি পরিয়ে রেখে চলে যায়। হাতে মাত্র 7 দিন সময়। 7 দিন পরে তের সাথে জঙ্কুকের বিয়ে। এর মধ্যে জঙ্কুক ডিসাইড করে সে একবারের জন্য তের সাথে দেখা করবে না আর কথা বলবে না। বিয়ের পরে তার স্ত্রীর সাথে তার কথা হবে। প্রচুর পরিমাণে খুশি থাকে জঙ্কুক। জঙ্কুককে এতটা খুশি বিগত কয়েক বছরেও তার বাবা মা দেখে নাই। জঙ্কুক যে কিনা কখনোই শপিং মলে যায় নাই, সমস্ত শপিং সে অনলাইনে অর্ডার দিয়ে দিয়ে করত। সে তার স্ত্রীর জন্য নিজে থেকে 3 দিন একটানা শপিং মলে গিয়ে গিয়ে নিজে পছন্দ মতো শপিং করেছে। অদৃশ্যভাবে তার চোখের সামনে দেখে দেখতে যে ড্রেসটাতে ভালো লেগেছে সে সেটাই কিনেছে। জঙ্কুকের ওয়াইফ বলে কথা, কোনো কিছুর যেন অভাব না থাকে। রুমের মধ্যে ফার্নিচারের ডেকোরেশন চেঞ্জ করেছে। একটা মেয়ের সুযোগ সুবিধা অনুযায়ী যা যা কিছু প্রয়োজন সমস্ত কিছুই ডেকোরেশন করা হয়েছে তার রুমে। কোথায় দাঁড়িয়ে তেল লম্বা লম্বা চুলগুলো ঝাড়তে সুবিধা হবে, শুকাতে সুবিধা হবে, কোথায় ড্রেসিং টেবিল রাখলে তে সুন্দরভাবে নিজেকে পরিপাটি করে সাজাতে পারবে, কোথায় তে কাপড় চোপড় গুলো সুন্দরভাবে রাখা যাবে, এর জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করেছে জঙ্কুক। বিছানাটা কোন অ্যাঙ্গেলে ডেকোরেশন করলে রাতের বেলা বড় থাই গ্লাসের জানালা দিয়ে চাঁদের আলো এসে রোম্যান্স করার সময় তার তের শরীরের উপরে পড়বে, তাকে কতটা মায়াবী লাগবে। জঙ্কুক সমস্ত কিছু ভেবে ভেবে সমস্তটা গুছিয়েছে। এই কয়দিন প্রচুর পরিমাণে পরিশ্রম করেছে জঙ্কুক এগুলোর পিছে, সমস্তটা নিজের হাতে করেছে। একটা মানুষকে রুমের মধ্যে ঢুকতে দেয় নাই, যা করার নিজে করেছে। সে চায় সবার আগে তার রুমটা তার ওয়াইফ পরিদর্শন করুক। আর বারবার মনে মনে এটাই ভেবেছে, এত কিছু জানার পর যে মেয়ে তাকে বিয়ে করতে রাজি, অবশ্যই সে তার কাছ থেকে এতটুকু ভালোবাসা আর সম্মান পাওয়ার যোগ্য। পৃথিবীতে এমন মেয়ে কমই আছে যে কিনা প্রথম দেখাতে একটা ছেলের মুখে এই রকম অ্যাংরি কথা শোনার পর বিয়েতে রাজি হয়। কিন্তু তে রাজি হয়েছে, আর যখন তে রাজি হয়েছে সঙ্গে সঙ্গে জঙ্কুকের কাছে তে প্রচুর পরিমাণে স্পেশাল হয়ে গেছে। আর তো প্রচুর পরিমাণে খুশি। ছেলের বিয়েতে দাওয়াত দেওয়ার মানুষের অভাব রাখে নাই। যার সাথে মোবাইলে একবার কথা বলেছে, চোখে দেখে নাই, তাকে পর্যন্ত দাওয়াত দিয়েছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এসেছে। বর্ষে কখন এসে বসে আছে মেয়ের বাড়িতে, কিন্তু এখন পর্যন্ত কনেকে সাজিয়ে আনা হয় নাই। জঙ্কুক বসে বসে বন্ধুদের সাথে আড্ডা মারছিল। মিস্টার জিয়ন জঙ্কুকের বিয়ে বলে কথা। স্কুল লাইফের ফ্রেন্ড, কলেজ, ভার্সিটি এবং কলিগ, স্যার থেকে শুরু করে সবাইকে দাওয়াত দিয়েছে। এদের মধ্যে বিবাহিত বন্ধুরা আর কলিগরা ফার্স্ট নাইট সম্পর্কে জঙ্কুকের সাথে অনেক দুষ্টুমি করছিল, অনেক কথা বলছিল। জঙ্কুক প্রচুর পরিমাণে খুশি ছিল, সে হাসছিল। স্কুল কলেজের ফ্রেন্ডরা তো জঙ্কুককে আগেও এরকম হাসি খুশি দেখেছে, বাট ভার্সিটির ফ্রেন্ডরা আর অফিসের কলিগরা
কর্মচারীরা তাকে কখনোই এভাবে হাসতে দেখে নাই। সবাই আশ্চর্য হয়ে যাচ্ছিল জঙ্কুককে এতটা খুশি দেখে। জঙ্কুকের মতো মানুষ হাসতেও পারে, তারা প্রচুর পরিমাণে অবাক হচ্ছিল। এদের মধ্যে কিছু কলিগ জঙ্কুককে প্রচুর পরিমাণে হিংসা করত, কিছু ফ্রেন্ডরাও করত। আর আরএমের অনেকগুলো বিজনেস রিলেটিভ পরিচিত মানুষ আর পার্টনার ছিল যারা আরএমকে প্রচুর পরিমাণে হিংসা করত, কিন্তু কখনোই আরএমকে ছোট করার আর কথা শোনানোর কোনো স্কোপই পায় নাই। অনেক সময় হয়ে গেছে, কনেকে এখনো আনা হচ্ছে না। কাজী সাহেব তো বারবার বলছে মেয়ে কোথায়, বিয়ে পড়ানোর সময় হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি মেয়েকে নিয়ে আসুন। কিন্তু কনেকে কোথা থেকে আনবে? কনে তো পালিয়ে গেছে, কনে তো বাড়িতেই নাই। বাড়ি ভর্তি মানুষ আর সবাই বিয়েতে ব্যস্ত থাকার কারণে তেকে ঠিকভাবে একটু পাহারা দিতে পারে নাই আয়ু। আর তাছাড়া 7 দিন ধরে তে আয়ুর সাথে খুব ভালো ব্যবহার করছিল। মাকে বারবার বলছিল তোমরা যা করবে আমার ভালোর জন্যই করবে, আমি তোমাদের সমস্ত কথাই শুনবো। এই 7 দিন আয়ুর কাছ থেকে বিশ্বাস অর্জন করে ফেলেছিল তে, আর সে কারণেই তো আয়ু তার উপরে এতটা নজর রাখে নাই। আর সেই সুযোগটাই সে নিল। বাবরচিদের সাথে যে মহিলারা আসে বোরকা পরে, সেই মহিলাদের কাছ থেকে একটা বোরকা চুরি করে সেটা পরে বাড়ি থেকে বের হয়ে যায়। সবাই যখন বরকে গেটে আটকে তর্ক বিতর্ক করছিল, মজা করছিল, ঠিক তখনই ওই সুযোগটাই কাজে লাগাইতে পালিয়ে যায় বাড়ি থেকে। বিয়ের কোণে পালিয়ে গেছে, এই কথাটা কত সময় বা গোপন রাখা যায়? জঙ্কুকের ফ্রেন্ডের ওয়াইফরা আর কলিকের ওয়াইফরা জঙ্কুকের বউ দেখার জন্য তো হুরুস্তুল শুরু করে দিয়েছে। প্রত্যেকটা রুমে রুমে গিয়ে বউকে খুঁজছে, কিন্তু কোথাও পায় নাই। একটা সময় এক কান দুই কান করতে করতে সবাই জানাজানি হয়ে যায় যে কোণে পালিয়ে গেছে। আর তখনই শুরু হয় আসল ঝামেলা। জঙ্কুকের নাক কাটা যায়, আর তার সাথে আরএমেরও। জঙ্কুকের যে সমস্ত ফ্রেন্ডরা তাকে প্রতিদ্বন্দ্বী মনে করতো, যে সমস্ত কলিকরা তাকে ওপরে ওপরে ভালো ব্যবহার করলো, ভিতরে ভিতরে পছন্দ করতো না, জঙ্কুককে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অপমান করতে শুরু করে, তার পুরুষত্ব নিয়ে খোঁচা মারে। অনেকে তো বলে এত সুন্দর এত হ্যান্ডসাম পারফেক্ট হওয়ার পরেও কেন মেয়েটা পালিয়ে গেল, নিশ্চয়ই কোনো খুঁত আছে, এই সমস্ত কথা বলতে স্টার্ট করে। আর অন্যদিকে আরএমের প্রতিদ্বন্দ্বীরাও আরএমকে অনেক আজে বাজে কথা বলে, অনেক অপমান করে। অন্যদিকে আয়ু তেকে খোঁজার জন্য লোক পাঠিয়ে দেয়। সমস্ত বরযাত্রীরা ছিটিয়ে ভিটিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যায়, নানান রকম অপমান করে কথা বলে। জঙ্কুক, আরএম আর জিমিন ছাড়া একটা মানুষও বাকি নাই, সবাই চলে গেছে, কেউই নাই। জঙ্কুক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরএম জঙ্কুকের হাতটা ধরে বলে, আই এম সরি বাবা, আমি বুঝতে পারি নাই, এখানে তোমার বিয়েটা আমার ঠিক করা উচিত হয় নাই, আমাকে ক্ষমা করে দাও। জঙ্কুক একটা কথাও বলে না। জীবনে প্রথমবার আরএম জঙ্কুকের সাথে সফট টোনে কথা বলল। আরএমের কণ্ঠস্বর শোনার সঙ্গে সঙ্গে জঙ্কুকের বুকের বাঁ পাশটাতে ব্যথা করে ওঠে। 28 বছরের জীবনে বাবাকে 2 বার মাত্র নরম স্বরে কথা বলতে শুনেছে সে, যখন তার দাদা মারা যায় তখন, আর যখন তার দাদি মারা যায় তখন। আর আজকে নিয়ে 3য়-বার। জঙ্কুক বুঝতে পারছে আরএম কতটা কষ্ট পেয়েছে, জঙ্কুকও কষ্ট পেয়েছে। জঙ্কুক জীবনে সমস্ত কিছু সহ্য করতে পারে, বাট কেউ তাকে অপমান করুক, তার ইগো হার্ট হোক, সে সেটা কখনোই সহ্য করতে পারবে না। জ্ঞান হওয়ার পরে কখনো এইরকম কাজ করেই নাই যেটার কারণে কারো কাছ থেকে অপমানজনক কথা শুনতে হবে, কারো কাছে মাথা নত করতে হবে। জঙ্কুক আরএমের হাত ছেড়ে দিয়ে আয়ুর দিকে একটা অ্যাংরি লুক দিয়ে তাকায়, তারপরে ওখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে গার্ডসরা তেকে ধরে ফেলেছে, ধরে সোজা বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনতে আনতে রাত 1টা বেজে যায়। আয়ু তো কিছুতেই তার রাগটা কন্ট্রোল করতে পারে না, তেকে ধরে ইচ্ছা মতো মারে, এতটা মারে যে তের শরীরে জ্বর উঠে পড়ে। বিয়ে বাড়ি থেকে বের হয়ে জঙ্কুক সোজা গাড়ি নিয়ে তার চেম্বারে চলে যায়। আজকে আর সে বাড়িতে যেতে পারবে না, আর সেই রুমে তো সে ঢুকবেই না, যে রুমটা সে তার অর্ধাঙ্গিনীর জন্য নিজের হাতে সাজিয়েছে। ও ঘরে ঢুকলে তার বউকে সাথে নিয়েই ঢুকবে। জঙ্কুক চেম্বারে বসে বসে ল্যাপটপ বের করে কি যেন একটা কাজ করতে শুরু করে। সারা রাত বসে বসে সে চেম্বারে কাজ করে। পরের দিন সকালবেলা ম্যানেজার জঙ্কুকের জন্য আউটফিট নিয়ে আসে। জঙ্কুক অফিসে ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে মিস্টার কায়ের অফিসে সোজা চলে যায় কায়ের চেম্বারে। কোনো কথা না বলে কায়ের সামনে কতগুলো ফাইল ছুঁড়ে মারে। জঙ্কুককে দেখা মাত্রই কায় প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়। উঠে দাঁড়িয়ে কোনো কথা না বলে ফাইলগুলো হাতে নিয়ে কায়ের চোখ যেন কপালে চলে যায়। আসলে কায়ের বিজনেসে কিছুটা আইনত হেরাফেরি আছে, কিছুটা অবৈধ কাজ করে সে। সারা রাত বসে বসে কায়ের কাজ সম্পর্কে সমস্ত ডিটেলস বের করেছে জঙ্কুক, আর তার কাছে যথেষ্ট প্রুফ আছে। জঙ্কুক চাইলেই সরকারি ভাবে কায়ের কোম্পানির নামে কেস করে দিতে পারে, আর এই সমস্ত প্রমাণ নিয়ে কায়ের কাছে এসেছে জঙ্কুক। জঙ্কক, তুমি কি
কি করতে চাচ্ছ? কি চাচ্ছ তুমি আমার কাছে? আপনার মেয়েকে চাচ্ছি, যে কোনো মূল্যেই আপনার মেয়েকে আমার চাই। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। অবশ্যই রাজি তো হতেই হবে, রাজি না হয়ে উপায় নাই। তবে আমার ইচ্ছা মতো, আমার কন্ডিশন মতো আমি আপনার মেয়েকে আমার করে নেব। আপনারা কোনো প্রকার কোনো বাধা দিতে পারবেন না। সন্ধ্যায় আসছি আমি, আপনার মেয়েকে তৈরি রাখবেন। আয়ু জানে তার হাজবেন্ডের এই সমস্ত কীর্তিকলাপের কথা। আসলে কাই মানুষটা খারাপ না, বাট সমাজে চলতে গেলে, কাজ করতে গেলে ভালো খারাপ সমস্ত মানুষের সাথে মিশে কাজ করতে হয়। আর সেটার অনেক ক্ষেত্রেই মানুষ কিছুটা খারাপ কাজে জড়িয়ে যায়। আর কায়ও এরকমটা করেছে নিজের স্বার্থে। অঙ্ককের এইরকম ডিসিশনে আরেন কিছুই বলে নাই, না সম্মতি দিয়েছে না অসম্মতি করেছে। কিন্তু জিন বারবার না করেছে। যেই মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে যেতে পারে, বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে সংসার করা অবস্থাতেও তো পালিয়ে যেতে পারে। বিয়ের আগে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছে সেটা অন্য হিসাব, কিন্তু বিয়ের পর সংসার করা অবস্থাতে যদি পালিয়ে যায় তখন তো আরো মান সম্মান যাবে। ছেলেটা একেবারে ভেঙে পড়বে। জঙ্গকের মুখের দিকে তাকিয়ে জিন বারবার না করছিল, কিন্তু জঙ্গক থেকে বিয়ে করে আনলই। প্লিজ কি করছেন কি? আমি ব্যথা পাচ্ছি, আমাকে ছেড়ে দেন প্লিজ। আমার শরীরে এভাবে টাচ করবেন না, আমার ভালো লাগছে না। তে যত পারি না করছে জঙ্গক আরো গভীর ভাবে তে শরীরে পেট টাচ করছে। প্রচুর পরিমাণে অ্যাঙ্গারে তে শরীরে জঙ্গক পিঞ্চ করছিল। আর তে কান্না করতে করতে জঙ্গকের কাছে অনুরোধ করছিল এমনটা না করার জন্য। আমি বিয়ের আগে বলেছিলাম না তোর আপত্তি আছে কিনা, তুই তখন কেন বলিস নাই? জঙ্গক এক পর্যায়ে তের গলাটা চেপে ধরে। তে তখন জঙ্গকের হাত ধরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। জঙ্গক তো তাকিয়ে তাকিয়ে দেখছিল তে নিজেকে ওর কাছ থেকে বাঁচানোর জন্য কি রকম ভাবে স্ট্রাগল করছে। তে চোখ দিয়ে পানি পড়ছে আর ছটফট করছে। জঙ্গক উঠে দাঁড়ায়, তের মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে নিজের শরীর থেকে সমস্ত কাপড় খুলতে শুরু করে। তে তো প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়। জঙ্গক নিজেকে আনড্রেস করছে। তে তো শরীর কাঁপছে, কি জানি কি করবে তার সাথে। জঙ্গক তের মুখের দিকে তাকিয়ে একটা টেবিল স্মাইল দেয়। এখন শুধুমাত্র জঙ্গকের পরনে প্যান্ট ছাড়া কিছুই নাই। জঙ্গক কোনো কথা না বলে বাথটবে তের সাথে জয়েন্ট হয়। পানির নিচ থেকে তে দু হাত ধরে টেনে জঙ্গক তার কোলে বসায়। জঙ্গক তার ফিঙ্গার দিয়ে তের লিপস টাচ করতে করতে তের চোখের দিকে তাকিয়ে বলে, শুনেছি বিয়ের পর নাকি হাজবেন্ড ওয়াইফের মধ্যে মধুর মিলন হয়। হাজবেন্ড ওয়াইফরা নাকি বিয়ের পর স্বর্গের সুখ পায়। তবে আমি তোকে নরকের আগুন দেখিয়ে ছাড়ব। কথাটি বলেই জঙ্গক তার ঠোঁট দুটো তের ঠোঁটের সাথে মিশিয়ে ফেলে। তবে কিস করছিল না, তের ঠোঁটে ইচ্ছা মতো কামড় দিচ্ছিল। আর তে জঙ্গকের কোলে বসে ছটফট করছিল নিজেকে ছাড়ানোর জন্য। প্লিজ প্লিজ ছেড়ে দেন, আমার খুব লাগছে, আমার খুব ব্যথা করছে, আমার চলে যাচ্ছে, প্লিজ ছেড়ে দেন, আমি খুব ব্যথা পাচ্ছি তো। স্টপ, একটা কথাও বলবি না। যত কথা বলবি কামড়ের জোর আরো বাড়িয়ে দেব। নিজেকে জঙ্গকের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে তে প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু সেই থেকে জঙ্গকের কোনো প্রকার কোনো পাত্তাই ছিল না। সে তো তের ঠোঁট খেতে ব্যস্ত। এইরকম ভাবে ঠোঁট দিয়ে ঠোঁটের উপরে আক্রমণ আর হাত দিয়ে শরীরের উপরে আক্রমণ তে আর সহ্যই করতে পারছিল না। জঙ্গকের মধ্যে তো প্রচুর পরিমাণে অ্যাঙ্গার আর ডিজায়ার কাজ করছিল। দুটো একসাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল তে নরম শরীরটার উপরে। জঙ্গক যখনই তেকে একটু সময়ের জন্য ছাড়ছিল, সঙ্গে সঙ্গে তে চিৎকার করে কান্না শুরু করে দিচ্ছিল। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার খুব কষ্ট হচ্ছে। কি বললি? আমার টাচ করা, আমার কিস করাতে তোর কষ্ট হচ্ছে? আমি তো তোকে কষ্ট দেওয়ার জন্য এগুলো করছি। যদি কষ্ট হয়ে থাকে তাহলে সহ্য করবি, আমার কিচ্ছুই আসে যায় না। কথাটি বলেই জঙ্গক আবারও তের ঠোঁটের উপরে আক্রমণ করে দিল। কিন্তু এবার জঙ্গক তের ঠোঁটের উপরে আর শরীরের উপরে হাতের চাপটা বেশি প্রয়োগ করতে শুরু করলো। কারণ এমনিতেই
তে তাকে ঠকিয়েছে, তার উপর তার স্পর্শ নাকি তার ভালো লাগে না। এটা শুনে জঙ্কুকের মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল, তাই ইচ্ছা করে আরো জোরে জোরে টাচ করছিল, কিস করছিল। আর তেও সেটা ভালোভাবে বুঝতে পারছিল জঙ্কুক যে আরো রেগে গেছে, সে বুঝতে পারছিল। তাই এখন আর সে কোনো কথাই বলছিল না, শুধু দু হাত দিয়ে ধাক্কা মেরে জঙ্কুকের কাছ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। জঙ্কুককে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিল তে, কিন্তু হাজার হোক জঙ্কুক একজন পুরুষ মানুষ, যতটাই রাগ করুক না কেন, যখন তার স্ত্রীকে এতটা কাছ থেকে দেখছিল, তার শরীরের প্রত্যেকটা পার্ট নিজের শরীরের মধ্যে অনুভব করছিল, তাকে এইরকম হট ভাবে টাচ করছিল, তখন জঙ্কুকের অ্যাঙ্গারটা যেন উত্তেজনায় পরিণত হয়ে যাচ্ছিল। এখন সে তের প্রতি তার সমস্ত অ্যাঙ্গারগুলো সাইডে রেখে শরীরের ডিজায়ার আর নিড ফুলফিল করতে ব্যস্ত হয়ে পড়ল। জঙ্কুক প্রচুর পরিমাণে হট হয়ে গিয়েছিল, এতটাই উত্তেজিত হয়ে গিয়েছিল যে উত্তেজনার বশে নিজের অজান্তেই দেখে বলে, জান পাখি, your body shape is so sexy, so beautiful, your body structures is very attractive, Jan. I feel very excited now. কথাটি বলে জঙ্কুক তের দু গাল শক্ত করে ধরে তে চোখের দিকে তাকিয়ে বলে, জান পাখি, you're having some feelings? এ তো কোনো কথার কোনো উত্তরই দিচ্ছে না। সে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে জঙ্কুককে। জঙ্কুক একবার রেগে গিয়ে হার্ট করছে, আর এখন এইরকম ভাবে কথা বলছে যেন এত সময় তাদের মধ্যে কিছু হয়ই নাই। তে লক্ষ্য করলো জঙ্কুকের চোখের দিকে, এত সময় যে চোখ দুটোতে তার জন্য অ্যাঙ্গার ছিল, এখন সেখানে ডিজায়ার দেখতে পাচ্ছে। জঙ্কুকের চোখ দেখে তে স্পষ্ট বুঝতে পারছে জঙ্কুক তার কাছ থেকে কি চাচ্ছে, কিন্তু এখন সে আরো ভয় পেয়ে গেছে। এতক্ষণ তো রেগেছিল, খারাপ ব্যবহার করেছে, মেরেছে, কিন্তু এখন যেটা চাচ্ছে সেটার জন্য তে কিছুতেই প্রস্তুত না। তে কোনো কথা বলছে না দেখে জঙ্কুক বলে, নো প্রবলেম, আই উইল মেক ইউ ফিল। আছি না ফিলিংস তৈরি করার জন্য, ইউ জাস্ট ফিল মাই টাচ, ওকে? তে তো এইবার ভয়ে কাঁপছে, প্রচুর পরিমাণে কাঁপছে। সে তো এটা চায় না, কিছুতেই চায় না, তার পক্ষে সম্ভব না, কিন্তু তার কাছ থেকে কেউ কোনো পারমিশন নিচ্ছে না, তাকে সরাসরি ভাবে অর্ডার দেওয়া হচ্ছে। জঙ্কুক তেকে কোলে করে পাট টপের উপরেই দাঁড়িয়ে পড়ে, সঙ্গে সঙ্গে তে প্রচুর পরিমাণে লজ্জা পেয়ে যায়। এত সময় পানির নিচে তার ড্রেসলেস বডিটা ছিল, বাট এখন ওপেনলি জঙ্কুকের চোখের সামনে চলে এসেছে সবটা। সে নিতে পারছে না এই ব্যাপারটা, চিৎকার করে কান্না করছে, কিন্তু কে শোনে কার কথা? জঙ্কুকের রুমটা পুরোটাই সাউন্ড প্রুফ ছিল, বাহিরে সাউন্ড যাওয়ার কোনো সম্ভাবনাই নাই, তাই তো জঙ্কুকদের মুখের উপরে কোনো হাতই দেয় নাই। যেভাবে চিৎকার করতে চাচ্ছে ওভাবে চিৎকার করতে দিচ্ছে। জঙ্কুক তেকে কোলে করে নিয়ে চলে আসে রুমের মধ্যে। জঙ্কুক তো ভালোবেসে তের জন্য রুমটা ডেকোরেশন করেছিল। তার ওয়াইফের অনেক লম্বা লম্বা চুল, ভেজা চুলে ঠান্ডা লেগে যাবে মিসেস জিওনের। তাছাড়া হেয়ার ড্রায়ার দিয়ে সবসময় চুল শুকালে মাথায় প্রবলেম হবে, এটা সে কিছুতেই চায় না। তাই তো তার ওয়াইফের জন্য রুমের মধ্যে সাইডে একটা প্লেস তৈরি করেছে, যেখানে দাঁড়িয়ে মিসেস জিওন তার লম্বা লম্বা চুলগুলো শুকাবে, আর মিস্টার জিওন বিছানায় বসে বসে তার মিসেসের চুল শুকানোর দৃশ্যটা দেখবে। হাউ রোমান্টিক! কত কিছুই না ভেবেছিল জঙ্কুক, কিন্তু সবটাই পানি ঢেলে দিয়েছে তে যেন স্বাচ্ছন্দ্য মতো তার লম্বা লম্বা চুলগুলো শুকাতে পারে। সে কারণে মাথা থেকে এক হাত উপরে দেয়ালের সাথে ছোট্ট একটা ফ্যানের অ্যারেঞ্জ করেছিল জঙ্কুক। জঙ্কুক সোজা থেকে কোলে করে সেখানে গিয়ে দাঁড়ালো। যাই হোক না কেন, ভেজা শরীরে তো আর বিছানা গরম হবে না। জঙ্কুক ফ্যানের নিচে থেকে কোলে করে দাঁড়িয়ে ফ্যানের সুইচ অন করে দেয়, কিন্তু কাক ভেজা শরীর কি আর ফ্যানের বাতাসে শুকায়? জঙ্কুক যখন বুঝতে পারে ফ্যানের বাতাস যথেষ্ট না, তখন তেকে সে কোল থেকে নামায়। তে ভয়ে কাঁপছে, প্রচুর পরিমাণে কাঁপছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কোমরের উপরে তার কোনো পোশাকই ছিল না, দু হাত দিয়ে নিজের শরীর থাকার বৃথা চেষ্টা করছে। জঙ্কুক গিয়ে একটা বড় টাওয়াল নিয়ে আসে, নিজের হাতে তের শরীর মুছতে শুরু করে। তে তো খুব জোরে জোরে কান্না করছে, কান্না করেই যাচ্ছে। জঙ্কুকের তাতে কোনো কিছু যায় আসে না। জঙ্কুক যতক্ষণ পর্যন্ত তের মাথার চুল না শুকাচ্ছিল ততক্ষণ পর্যন্ত ফ্যানের নিচেই দাঁড়িয়েছিল, আর পলকহীন ভাবে তের দিকে তাকিয়ে তের ফুল বডিকে অ্যাডমায়ার করছিল। কান্না করতে করতে এক পর্যায়ে তের হেঁচকি উঠে যায়। জঙ্কুক তের ঠোঁটে সফট কিস করে। জান, এখন তো অন্তত পক্ষে কান্না বন্ধ করো, কিছু কান্না তো বাঁচিয়ে রাখো, কিছু সময় পর এর থেকে বেশি কান্না আসবে তোমার, কিছুটা এনার্জি তখনের জন্য রেখে দাও। জঙ্কুকের কথা শুনে তে পুরোপুরি ভাবে কনফিউজড। সে কি তার সাথে ভালো ব্যবহার করছে না তার সাথে রাগ দেখাচ্ছে বুঝতে পারছে না। প্লিজ
প্লিজ মিস্টার জিওন, আমাকে ছেড়ে দিন, আমার খুব খারাপ লাগছে, প্লিজ আমার সাথে এমনটা করবেন না। জঙ্গকের কানে তের কোনো কথাই আসছিল না। জঙ্গক আর এক সেকেন্ডও লেট করে না, সে তেকে কোলে তুলে নেয়, সোজা চলে যায় বিছানায়। তেকে বিছানায় শুয়ে দিয়ে থাই গ্লাসের বড় জানালাটা খুলে দেয়। আকাশে অনেক বড় চাঁদ উঠেছে, চাঁদের আলো যেন রুমের মধ্যে আসতে পারে, কিন্তু রুমের তো লাইট অন, চাঁদের আলো তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। জঙ্গক 2 কদম এগিয়ে গেল সুইচের দিকে, কিন্তু হঠাৎ করে জঙ্গকের মনে পড়ে গেল তে তাকে ঠকিয়েছে। আর তার থেকে বড় কথা, তে এই জিনিসটা এখন চাচ্ছেই না, জঙ্গককে চাচ্ছে না, জঙ্গকের স্পর্শ গ্রহণ করছে না, আদরটাও নিতে চাচ্ছে না। এই জিনিসটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল জঙ্গকের। জীবন জঙ্গককে প্রত্যাখ্যান করা, জীবন জঙ্গককে ঠকানো, হঠাৎ করে সমস্তটা চেপে বসলো জঙ্গকের মাথায়। এই সমস্ত কিছুর শাস্তি তো তেকে পেতেই হবে। জঙ্গক লাইট অফ করবে না, সে তেকে টর্চার করবে, তে চিৎকার করবে, ব্যথায় কুকড়ে যাবে, সমস্তটা নিজের চোখে দেখবে। তাহলে তো সঠিকভাবে রিভেঞ্জ নেওয়া হবে তের কাছ থেকে। জঙ্গক কথাগুলো ভেবেই তাড়াতাড়ি করে বেডে চলে যায়, তের উপরে উঠে পড়ে, সঙ্গে সঙ্গে তের গলাতে জোরে একটা কামড় বসিয়ে দেয়। প্লিজ, আমার ব্যথা লাগছে, ছেড়ে দেন বলছি, প্লিজ। ছেড়ে দেওয়া তো দূরের কথা, জঙ্গক তের কান্নার শব্দ শুনে ভীষণ খুশি হচ্ছিল। জঙ্গক তের 2 হাত বিছানার সাথে শক্ত করে পিন করে রেখে তের গলার মধ্যে একের পর এক বাইট দিয়ে যাচ্ছে, আর তে কান্না করে যাচ্ছে। তে ছটফট করছে জঙ্গকের নিচে, কিন্তু কিছুতেই নিজেকে জঙ্গকের কাছ থেকে সরাতে পারছিল না, শুধু অনবরত কান্না করা ছাড়া এই মুহূর্তে তার কাছে আর কোনো অপশনই নেই। জঙ্গক তের গলায় বাইট করতে করতে তের গলা ছেড়ে আরো নিচের দিকে নেমে আসে, সঙ্গে সঙ্গে জোরে জোরে চিৎকার করছিল তে, কিন্তু জঙ্গক তো তার কাজ করেই যাচ্ছে। সে একের পর এক গভীর ভাবে স্পর্শ দিয়ে যাচ্ছে তের শরীরে, সাথে কামড় ফ্রি। প্রত্যেকবার কামড়ে তে আরো জোরে চিৎকার করছিল, জঙ্গকের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। জঙ্গক একের পর এক কামড় দিয়ে যাচ্ছে। জঙ্গক মাথা উঁচু করে তের মুখের দিকে দেখে, তে তার দিকে তাকিয়ে আছে। জঙ্গক বলে, জান, your body taste is so yummy. I love it. কথাটি বলে জঙ্গক আবারও তের শরীরে মুখ ডুবিয়ে দেয়। জঙ্গক তার ইচ্ছা মতো তের শরীরে টাচ করছিল, বাইট করছিল, কিস করছিল, আর এর মধ্যে জঙ্গক পুরোপুরি ড্রেসলেস হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে তেকেও আনড্রেস করে ফেলে। তে তো প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় জঙ্গককে এভাবে দেখে। রুমের লাইট অন ছিল, সমস্তটাই দৃশ্যমান ছিল, জঙ্গক থেকে দেখছে, তেও জঙ্গককে দেখছে। তে তো চিৎকার করতে শুরু করে জঙ্গকের কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য। তে বারবার বিছানায় উঠে বসে পড়ছিল, কিছুতেই জঙ্গককে তার কাছে আসতে দিচ্ছে না, কিন্তু জঙ্গক বারবার তেকে বিছানায় শুয়ে দিচ্ছিল। এইরকম করতে করতে একটা সময় জঙ্গক প্রচুর পরিমাণে বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে তের হাত দুটো বিছানার সাথে বেঁধে ফেলে। প্রথমত তে অন্য কাউকে ভালোবাসে, দ্বিতীয়ত জঙ্গকের প্রতি তার কোনো ফিলিংস নাই, তৃতীয়ত জঙ্গকের এই সমস্ত অ্যাংরি সাইড গুলো দেখে তে প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছে। তার উপরে, তার শরীরের উপরে এভাবে অ্যাটাক করে দেওয়া, সমস্ত কিছু মিলিয়ে তে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে। তে জঙ্গকের লিগেলি ওয়াইফ হতে পারে, জঙ্গকের কাছে এটা একটা নর্মাল ব্যাপার, আর তের কাছে এটা কিছুতেই নর্মাল ছিল না। জঙ্গক তের 2 হাত বেঁধে দিয়ে তের উপরে শুয়ে পড়ে, তের মাথার উপরে হাত দিয়ে তের চুলে বিলি কাটতে কাটতে তের মুখের সামনে মুখ নিয়ে জঙ্গক বলে, জান পাখি, I want you now. Please don't disturb me. জঙ্গকের গলার সুরটা আবারও নরম হয়ে গিয়েছিল, কারণ সে তো প্রচুর পরিমাণে উত্তেজনার মধ্যে আছে। কথাটি বলে জঙ্গক তের ঠোঁটে কিস করতে শুরু করে। জঙ্গক আর নিজেকে আটকে রাখতে পারছে না, তের ঠোঁটে কিস করা অবস্থাতেই তের সাথে হওয়া স্টার্ট করে দেয়, আর সঙ্গে সঙ্গে জঙ্গকের ঠোঁটের উপরেই তে চিৎকার করে ওঠে। কিন্তু ওই দিকে জঙ্গকের কোনো খেয়ালই নেই, সে তো পুরোপুরি ঘোরের মধ্যে চলে গেছে। এই মুহূর্তে সে আর কিছুই ভাবতে পারছে না, সে অনবরত তের সাথে হচ্ছিল, আর তে চিৎকার করে কান্না করছিল। জঙ্গক তো প্রচুর পরিমাণে বিরক্ত হচ্ছে, কারণ তে তাকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে, তার কাজটা সে ঠিকভাবে করতে দিচ্ছিল না। প্লিজ প্লিজ ছেড়ে দেন, আমার খুব লাগছে, প্লিজ ছেড়ে দেন। ও আমি আর সহ্য করতে পারছি না, আপনি আমাকে ছেড়ে দেন প্লিজ। চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। অনেকক্ষণ ধরে তোর এই সমস্ত নাটক আমি সহ্য করছি। ইটস ইউর প্রবলেম। এত কিছুর পরেও তোর মধ্যে কোনো প্রকার কোনো ফিলিংস কেন আসছে না? প্লিজ প্লিজ, আমার কোনো ফিলিংস এর দরকার নাই, প্লিজ আপনি আমাকে ছেড়ে দেন, সরে যান আমার উপর থেকে। চুপ, কোনো কথা হবে না, বেশি কথা বললেই
অত্যাচারের মাত্রাটা ডাবল করে দেব। সো স্টপ। কথাটি বলে জঙ্কুক প্রচুর পরিমাণে অ্যাঙ্গারে হতে শুরু করে তের সাথে, আর যেটা তে কিছুতেই থামাতেই পারে না। The king of the sound. Bust a bus back and just put a lock on the town. I know a bitch be coming from miles around. She do be coming, cause he know how to go. Turn it up, make it no holding the stone, so give me the crown. Niggas still looking and trying to give me a pound. I don't really fuck with you niggas is clowns. Making the bitches তে তো ব্যথায় কুকড়ে যাচ্ছে, কিছুতেই সে জঙ্কুককে সরাতে পারলো না। আর জঙ্কুক পুরোপুরি ভাবে তের কান্না করা, চিৎকার করা সমস্ত কিছু ইগনোর করে দিল। সে তার কাজে মনোযোগ দিল। সে তার মতো তের সাথে হয়ে যাচ্ছে। ধবধবে সাদা চাদরে ছোপ ছোপ রক্তের দাগ লেগে গেছে, কিন্তু তাতে কিছুই যায় আসে না জঙ্কুকের। সে তার কাজ করতে ব্যস্ত। তে তার স্পর্শ পছন্দ করছে না, তার কাছে আসা, তার সাথে লাভ করা তে পছন্দ করছে না। জঙ্কুক প্রচুর পরিমাণে ক্ষেপে গিয়েছিল, আর ক্ষেপে যাওয়ার কারণে লাভ নেই। প্রচুর পরিমাণে হার্ট হয়ে যাচ্ছিল তের কাছে। জঙ্কুকের স্পর্শতে কোনো প্রকার কোনো ভালোবাসা ছিলই না, শুধুমাত্র রাগ আর খুব নিশ্চিত ছিল তার প্রত্যেকটা স্পর্শতে। শেষ পর্যন্ত জঙ্কুকের সাথে স্ট্রাগল করতে করতে না পেরে তে মুখ বুজে সমস্তটা সহ্য করেছে। এক পর্যায়ে জঙ্কুকদের হাতের বাঁধন খুলে দেয়, কারণ অলরেডি তের শরীর একেবারে নিস্তেজ হয়ে গেছে। তার মধ্যে এতটুকু এনার্জি নাই জঙ্কুকের সাথে লড়াই করবে। জঙ্কুক পুরোপুরি সেটে হয়ে তের ওপর থেকে সরে যায়, বিছানার অন্য পাশে ধপাস করে শুয়ে পড়ে। তের চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। বিয়ের প্রথম রাতে স্বামীর এতটা ভয়ঙ্কর রূপ সে কিছুতেই মানতে পারছে না। বড্ড কষ্ট হচ্ছে, কষ্টে যেন বুকটা ফেটে যাচ্ছে। ভেবেছিল বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে পালিয়ে চলে যাবে ইউনোর কাছে, কিন্তু এখন সে ইউনোকে কি বলবে? তার তো আর কিছুই রইল না। যতটুকু ছিল সমস্তটাই তো জঙ্কুক নিয়ে নিল। জঙ্কুক উপর থেকে সরার পর তে এক চুল পরিমাণও নড়ে নাই। যেভাবে শুয়েছিল ওভাবেই সোজা হয়ে শুয়ে আছে। জঙ্কুক ক্লান্ত হয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ে নিজেকে স্বাভাবিক করার জন্য জোরে জোরে শ্বাস নিচ্ছিল। কয়েক মিনিট ওভাবে শুয়ে থাকার পর জঙ্কুক পাশ ফিরে তের দিকে দেখে। তে এখনো চোখ মেলে উপরের দিকে তাকিয়ে আছে, টপ টপ করে পানি পড়ছে। জঙ্কুক উঠে বসে পড়ে, বিছানার দিকে তাকিয়ে দেখে বিছানার অবস্থা পুরোপুরি নোংরা হয়ে গেছে। জঙ্কুক বিছানার চাদরের দিকে তাকিয়ে একটা সফট স্মাইল করে মনে মনে বলে, পিওর ভার্জিন, এর মানে সে শুধুমাত্র আমার। লাভ মেকিং করার সময় জঙ্কুক বিষয়টা বুঝেছিল, বাট উত্তেজনার কারণে অতটা সেলিব্রেট করতে পারে নাই মনে মনে। বাট এখন সে মনে মনে প্রচুর পরিমাণে সেলিব্রেট করছিল। জঙ্কুকদের কান্নাটা ইগনোর করে দিয়ে তেকে কোলে তুলে নেয়, তারপরে হেঁটে চলে যায় ওয়াশরুমের দিকে। তের এখন আর কিছুই যায় আসে না। তা হারানোর সে তো হারিয়ে ফেলেছে, যা করার জঙ্কুক তার সাথে করে নিয়েছে। এখন সেটা একবার করুক আর বারবার করুক, তাতে কি আসে যায়। জঙ্কুক বাথরুমের মধ্যে আস্তে করে তেকে কোল থেকে নামিয়ে দিয়ে তের গালে হাত রেখে বলে, কান্নাটা বন্ধ কর, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নে। 5 মিনিটের মধ্যে যদি তুই বাইরে না আসিস তাহলে আমি ভেতরে চলে আসব, আর আমি যদি তোকে ক্লিন করাই না তাহলে তুই বুঝে নিস আমি কি করতে পারি। কথাটি বলে জঙ্কুক রুমে চলে আসে। বেডশিটটা টান মেরে বিছানা থেকে নামিয়ে পুরো বিছানাটা ক্লিন করে। অসহায় তে জঙ্কুকের ঝাড়িতে ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে নেয়, কিন্তু ওয়াশরুমে তো কোনো ড্রেস ছিল না, সে কি পরবে? একটা টাওয়াল জড়িয়ে বাইরে বের হয়ে আসে। জঙ্কুক আর চোখে তের দিকে দেখে। জঙ্কুক বুঝতে পারছে সে কাপড় খুঁজছে। জঙ্কুক গিয়ে কভার থেকে তের জন্য একটা নাইটি বের করে, তারপর সেটা তের হাতে ধরিয়ে দিয়ে নিজে ওয়াশরুমে চলে যায়। তে নাইটিটা পরে ওখানেই চুপ করে দাঁড়িয়েছিল। জঙ্কুক শাওয়ার নিয়ে বের হয়ে এক নজর তের দিকে তাকিয়ে দেখে, কিন্তু কোনো কথাই বলে না, সোজা বিছানায় চলে যায়। জঙ্কুক তো শুয়ে পড়েছে, কিন্তু তে ওখানে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তের শরীরটা ভালো লাগছে না, পেট প্রচুর পরিমাণে ব্যথা করছে, আর প্রচুর পরিমাণে খিদাও লেগেছে। বিয়ের দিন পালিয়ে যাওয়ার কারণে মার হাতে মার খাওয়ার পর তার জ্বর ওঠে, আর জ্বর ওঠার কারণে মুখে রুচি ছিল না। তার উপর আবার জঙ্কুকের এই সমস্ত বিয়ের পেশা, সে ঠিকভাবে
ভাবে খাবার খেতে পারে নাই। তার শরীরটা এই মুহূর্তে প্রচুর পরিমাণে দুর্বল, সোজা হয়ে দাঁড়াতে পারছে না। একে তো শরীরের উপর দিয়ে এতটা ঝড় তুফান, তার উপরে আবার আগে থেকে অসুস্থ ছিল, সমস্তটা মিলিয়ে খুব খারাপ অবস্থা। জঙ্কুক তো বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কিছুতেই ঘুম আসছে না। কিভাবে আসবে? বাড়ি থেকে বরযাত্রী নিয়ে বিয়ের জন্য বের হওয়ার আগে সে খাবার খেয়েছিল। এখন পর্যন্ত 48 ঘন্টা হয়ে গেছে, সেও কিছুই খায় নাই। খিদায় তার পেটের মধ্যে কামড়াকামড়ি করছে। এত সময় তো অ্যাঙ্গারের কারণে খিদাটা বোঝা যাচ্ছিল না। তারপরে তো তের সাথে লাভ মেকিং এর কারণে অন্য কোনো কিছুর কোনো অনুভূতি হচ্ছিল না। বাট এখন যখন শরীরটা একেবারে রিল্যাক্স হয়ে গেছে, এখন তার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিল। তার মধ্যে আবার তের এইরকম নেকা কান্নার শব্দ। প্রচুর পরিমাণে বিরক্ত হচ্ছিল তের ওপর জঙ্কুক। কিছুই ভালো লাগছে না তের, কোনো কিছুতেই জঙ্কুকের কাছ থেকে সে ছাড় পাচ্ছে না। প্রত্যেকটা বিষয়ের উপরে তাকে টর্চারের উপরে রেখেছে। কি করবে, কিভাবে পালাবে, কিভাবে বাঁচবে জঙ্কুকের হাত থেকে, এই সমস্ত জিনিস ভেবে তে কান্না করছিল। জঙ্কুক 10 মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকার পর তের দিকে তাকিয়ে বলে, এই তুই কান্না কেন করছিস? ঘরের মধ্যে কোনো প্রকার কোনো কান্নার সাউন্ড হবে না, আমার প্রচুর পরিমাণে ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। জঙ্কুকের কথা শুনে তে কান্নার শব্দ থামিয়ে দেয়, কিন্তু হেঁচকি দিচ্ছিল না। রুমের মধ্যে কোনো শব্দ নাই, তারপরও জঙ্কুক শান্তিতে ঘুমাতে পারছে না। তের নিঃশ্বাসের আওয়াজ যেন তার কানে ভেসে আসছিল। জঙ্কুক উঠে বসে, একবার তের চোখের দিকে তাকায়, তারপর কোনো কথা না বলে বিছানা থেকে নেমে যায়, সোজা তের কাছে চলে যায়, তেকে কোলে তুলে নেয়, তেকে এনে সোজা বিছানায় ছুঁড়ে মারে। তে তো প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় জঙ্কুকের এই রকম অ্যাকশনে। জঙ্কুক কোনো কথাই বলে না, নিজের পাশে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু শান্তিতে ঘুমাতে পারছিল না। তে প্রচুর পরিমাণে ভয়ে কাঁপছিল, যে কারণে পুরো বিছানাটা কেঁপে কেঁপে উঠছিল। ভয় পেয়ে যায় তে, আবারও যদি তার সাথে ওই সমস্ত কিছু করে। এই মুহূর্তে জঙ্কুক আর বেশি বাড়াবাড়ি করবে না, আজকের মতো যথেষ্ট শিক্ষা দেওয়া হয়েছে, কথাটি মনে মনে ভেবে তেকে টেনে নিজের বুকের মধ্যে নিয়ে যায়। তারপর তেকে বলে, স্টপ তে, আর কান্না করবা না, চুপচাপ ঘুমাও। আর একবার যদি কান্নার শব্দ পাই না, তাহলে খারাপ হয়ে যাবে। যাই হোক না কেন, তে এখন তার ওয়াইফকে প্রয়োজনে শাসন করবে, প্রয়োজনে শান্ত করবে। তে তো একেবারে চুপ, একটুও কান্না করছে না। আস্তে আস্তে তে শরীরের কাঁপুনিটাও কমে যাচ্ছিল। তে তো প্রচুর ক্লান্ত ছিল, আর অন্যদিকে জঙ্কুক তাকে শক্ত করে নিজের সাথে চেপে রেখেছিল। তে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। খুব ভোরবেলা তের ঘুম ভেঙে যায়, চোখ মেলেই নিজেকে জঙ্কুকের বুকের মধ্যে আবিষ্কার করে। জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে চোখ দিয়ে 2 ফোঁটা পানি ছেড়ে দেয় তে। মনে মনে বলে, এই লোকটার সাথে আমার সারাটা জীবন থাকতে হবে। না না, কিছুতেই সম্ভব না, আমি কিছুতেই এই রকম একটা রাগী বদমেজাজি লোকের সাথে থাকবই না, যে কিনা জোর করে আমাকে। কথাটা কমপ্লিট করতে পারে না তে, জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে অঝরে কান্না করে দেয়। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল তে, শব্দ করার সাহসও পাচ্ছে না। জঙ্কুক যদি ঘুম থেকে উঠে দেখে ফেলে, তখন যদি তার সাথে আবার খারাপ কিছু করে। কিছুই ভালো লাগছিল না তের। স্মৃতির আঙিনায় বারবার অন্য একজন উকি মারছিল। নিজেকে জঙ্কুকের বাহুডোর থেকে মুক্ত করে কোনো রকমে বিছানা থেকে উঠে দাঁড়িয়েছে তে। কিছুতেই দাঁড়াতে পারছিল না, 2 পা কাঁপছিল, পেট ব্যথা, কোমর ব্যথা, পা ব্যথা। একটু হেঁটে যে ওয়াশরুমে যাবে সেটা শক্তিও পাচ্ছিল না। অনেক কষ্টে দেয়াল ধরে ধরে বাথরুমে যায় তে। ফ্রেশ হয়ে অজু করে বাথরুম থেকে বের হয়, বিছানার দিকে তাকিয়ে দেখে জঙ্কুক গভীর ঘুমে আচ্ছন্ন, কি নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। জঙ্কুকের দিকে তাকিয়ে তের বুকের ভেতরটা যেন ব্যথা করে উঠছিল। হেঁটে গিয়ে জঙ্কুকের শরীরটা কাঁথা দিয়ে ঢেকে দেয়, তারপর ফ্লোরে জায়নামাজটা বিছিয়ে নামাজ পড়তে দাঁড়ায়। নামাজের এক পর্যায়ে তের চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। যদি ইউনু এভাবে নিখোঁজ না হয়ে যেত, তাহলে জঙ্কুকের মতো মানুষের সাথে তার জীবনটা এভাবে জড়িয়ে যেত না, আর না এভাবে নিজের স্বামীর কাছে। কথাটি মনে করে অঝরে কান্না করছে তে। অনেক সময় ধরে জায়নামাজে বসে বসে নামাজ পড়ছে। ফজরের নামাজ আদায় করার পরেও তে অনেক সময় ধরে নফল নামাজ পড়ছিল, মনের দুঃখ কষ্টগুলো দূর করার চেষ্টা করছিল। এই মুহূর্তে তার বুকের মধ্যে পাহাড় সমান যে কষ্টগুলো ছিল, সেগুলো দূর করার জন্য নামাজ পড়ছিল। এতটা গভীর ভাবে মগ্ন হয়ে নামাজ পড়ছিল যে আশেপাশের কোনো কিছুই খেয়াল করে নাই। নামাজ শেষ করার পর পাশ ফিরে তাকাতেই দেখে ধবধবে
সাদা পাঞ্জাবি পরে জঙ্কুক তার পাশে বসেই নামাজ পড়ছে। কিছু সময় হা করে তাকিয়ে থাকে জঙ্কুকের দিকে। তে নামাজ ছেড়ে উঠে দাঁড়ানোর কয়েক সেকেন্ড পরেই জঙ্কুকও নামাজ শেষ করে উঠে দাঁড়ায়। তারপর কোনো কথা না বলে একটা টান দিয়ে তেকে নিজের সাথে মিশিয়ে ফেলে। তের ঘাড়টা শক্ত করে ধরে তের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে তেকে কিস করতে শুরু করে। একটানা 5 মিনিট কিস করার পর থেকে ছেড়ে দিয়ে সোজা সোফার উপর গিয়ে বসে পড়ে। ঘটনাটা এত দ্রুত হয় তে কিছুই বুঝে উঠতে পারে না। তবে এখন যে জঙ্কুক তাকে স্পর্শ করেছে এটাতে কোনো রাগ ছিল না, কোনো ঘৃণা ছিল না। তাহলে এই ছোঁয়াটাতে কি হতে পারে? ভালোবাসা? তবে রাতে সেটা কি ছিল? তে তো হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাটা ভাবছিল। জঙ্কুক সোফাতে গিয়ে একটা পিলো জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শুয়ে পড়েছে। তে জঙ্কুকের মুখের দিকেই তাকিয়ে জঙ্কুককে দেখছিল। কি সুন্দর লাগছে, কি নিষ্পাপ লাগছে জঙ্কুককে দেখতে। তবে কে বলতে পারবে এত সুন্দর একটা নিষ্পাপ চেহারার পেছনে লুকিয়ে আছে একটা হিংস্র পশু? সেটা শুধু হাড়ে হাড়ে তে টের পেয়েছে। বিছানার দিকে এক পলক তাকালো তে। বিছানাটা দেখে তার শরীরটা যেন জ্বলে যাচ্ছিল। এই বিছানাটার মধ্যে কয়েক ঘন্টা আগে সে তার সতীত্ব হারিয়েছে। এই ঘরটার মধ্যে দম বন্ধ হয়ে আসছে তের। এক মুহূর্ত আর ঘরে থাকতে ইচ্ছা করছে না। রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়ালো, কিন্তু এটা কেমন দরজা? খোলার মতো কোনো ব্যবস্থাই নাই। বিরক্ত হয়ে পা বাড়ালো বারান্দার দিকে। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবছা আলোর শহর দেখছে তে। এখন পর্যন্ত পুরোপুরি সকালই হয় নাই। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের অতীত কল্পনা করতে শুরু করলো তে। কেন, কি এমন হয়েছিল যে কারণে ইনু তাকে ছেড়ে চলে গেল সেটা ভাবার চেষ্টা করছে, সেই সমীকরণ মিলাচ্ছে। অনেক সময় বারান্দায় দাঁড়িয়ে আছে, কখন যে সকালের আলো ফুটে গেছে, সূর্য উঠে গেছে, আশেপাশে সবাই সজাগ হয়ে গেছে, সেদিকে তের কোনো খেয়ালই নাই। শাড়ির আঁচলটা ঠিক করো, এভাবে শরীর দেখিয়ে আর যার মন পাও না কেন, আমার মন কখনোই পাবা না তুমি। কথাটা ঘরের মধ্য থেকে জঙ্কুক বলছিল। মৃদু বাতাসে শাড়ির আঁচলটা বুক থেকে সরে গিয়েছিল আর পেটের কিছু অংশ দেখা যাচ্ছিল। বাস জঙ্কুক এতটুকু দেখে পেছনে দাঁড়িয়ে তেকে এই কথাটা বলল। মনে মনে বলছে ভুল করে সরে গেছে, ইচ্ছা করে তো আর শরীর দেখাচ্ছি না, আর ওই রকম মেয়ে আমিও না। স্বামী তো দেখছে, অন্য পুরুষ তো আর দেখছে না। কি করেছে বাবা মা এরকম নোংরা মনের মানুষের সাথে আমার বিয়ে দিয়েছে? ছি! কথাটা তো জোরে বলতে ইচ্ছা করছিল তের, কিন্তু কিছুতেই বলতে পারলো না। হঠাৎ করে দরজা খটখট শব্দ হতেই তে তাড়াতাড়ি করে রুমে চলে গেল। এত চিন্তা ভাবনার মাঝে তে ভুলেই গিয়েছিল বেশ বেলা হয়ে গেছে, এটা তার শ্বশুর বাড়ি। এত বেলা করে ঘরের মধ্যে বসে থাকা ঠিক না। হ্যাঁ, তাদের বিয়েটা ঠিক সময় হয় নাই, কিন্তু বিয়েটা যদি ঠিক সময় হতো তাহলে এই সময় সে শ্বশুর বাড়িতেই থাকতো। জঙ্কুক তের দিকে তাকাতেই তে তাড়াতাড়ি করে দরজার সামনে চলে যায়, কিন্তু কিছুতেই তো দরজা খুলতে পারছে না। জঙ্কুক তার ফোনটা হাতে নিয়ে পাসওয়ার্ডের মাধ্যমে দরজাটা খুলে দেয় আর সে চলে যায় ওয়াশরুমে। দরজা খোলার সঙ্গে সঙ্গে জিমিন রুমের মধ্যে ঢুকে। ভাবি, ঘুম ভেঙেছে তোমার? তে মনে মনে বলে, আর ঘুম? এই জীবনে শান্তির ঘুম আমার শেষ। কি হলো, কথা বলছো না কেন? তোমার বর কোথায়? মনে হয় শাওয়ার নিচ্ছে। ও আচ্ছা। ভাবি, তুমি কিন্তু দেখতে ভারী মিষ্টি। এত সুন্দর দেখেই তো আমার ভাইয়া তুমি তুমি করে পাগল। কি না, মানে কিছু না, তুমি থাকো, আমি বুয়াকে দিয়ে তোমার ব্রেকফাস্ট পাঠিয়ে দিচ্ছি। কেন? বুয়া কেন আসবে? আমি যাচ্ছি তোমার সাথে। না না ভাবি, তোমার এই রুম থেকে বের হওয়া নিষেধ। ভাইয়া বারবার বলে দিয়েছে তুমি এই রুমের বাইরে ভাইয়া ছাড়া পা রাখতে পারবে না। তোমার খাওয়া দাওয়া যাবতীয় যা কিছু লাগে সব এখানে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু কিন্তু কেন? আমি বলতে পারবো না, আমি তো শুধু দেখতে এসেছিলাম তোমরা ঘুম থেকে উঠেছো নাকি। নাস্তা পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নিও। কথাটি বলে জিমিন চলে যায় আর তে রুমের মধ্যে পা রাখার সঙ্গে সঙ্গে দরজাটা অটোমেটিকলি লক হয়ে যায় আর তে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায়। এই কেমন দরজা? ভেতর দিক দিয়ে খোলার মতো কোনো জায়গাই নাই। সম্পূর্ণটা লিফটের দরজার মতো দেখতে, কিন্তু লিফটের মধ্যে তো সুইচ থাকে, কিন্তু এখানে কোনো প্রকার কোনো সুইচই ছিল না। না না, আমি কিছুতেই এখানে থাকতে পারবো না। এই লোকটা আমাকে রুম বন্দি করে রেখেছে। গৃহবন্দী করলেও একটা কথা ছিল, অন্তত পক্ষে আমি বাইরে যেয়ে সবার সাথে কথা বলতে পারতাম। রুমের মধ্যে সারাদিন বসে থাকতে হবে? আমি কিছুতেই থাকবো না। আমাকে সাহস করে ওনাকে বলতেই হবে আমি অন্য কাউকে ভালোবাসি, আমি ওনাকে পছন্দ করি না। তো মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে জঙ্কুককে বলে দিবে। ভাবতে ভাবতেই হঠাৎ করে ওয়াশরুমের ডোর ওপেন হওয়ার শব্দ হয় আর চোখে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে দেখে জঙ্কুক কোমরে একটা
টাওয়াল পেঁচিয়ে আরেকটা টাওয়াল দিয়ে মাথার চুল মুছতে মুছতে বের হয়ে আসছে। তে একবার জঙ্কুকের দিকে তাকায়, তারপরে অন্যদিকে ঘুরে তাকায়। জঙ্কুক থেকে উদ্দেশ্য করে বলে, তুমি এখনো ওখানে দাঁড়িয়ে আছো? তুমি দেখতে পারছো না আমি শাওয়ার নিয়ে বের হয়েছি? হাজবেন্ডের প্রতি কোনো রেসপন্সিবিলিটি নাই? জঙ্কুকের এই রকম অ্যাংরি টোন শুনে তে চমকে যায়। জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে ভয় ভয় কণ্ঠে বলে, কি করেছি আমি? কি করেছি মানে? কিছুই তো করিস নাই। তুই দেখতে পাচ্ছিস না তোর স্বামী গোসল করে বের হয়েছে? তুই দাঁড়িয়ে আছিস কেন? আমার কাপড় কোথায়? তে সত্যি বুঝতে পারছে না জঙ্কুক তাকে কি বোঝাতে চাচ্ছে। তে তো হা করে জঙ্কুকের দিকে তাকিয়েছিল, প্রচুর পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল জঙ্কুকের কথায়। জঙ্কুক এগিয়ে গিয়ে তের চুলের মুঠির মধ্যে ধরে। মানি বুঝতে পারছিস না? তুই কি ছোট্ট বাচ্চা নাকি? কাজের কাজ তো কিছুই শিখিস নাই। শিখেছিস কিভাবে মানুষকে ধোঁকা দিতে হবে, কিভাবে মানুষকে অপমানিত করা যায়। প্লিজ প্লিজ আমার চুল ছেড়ে দেন, আমার চুলে ভীষণ লাগছে। কথাটি শোনার সঙ্গে সঙ্গে জঙ্কুক তের চুল ছেড়ে দিয়ে বলে, আলমারি খুলে আমার জন্য ড্রেস বের কর। তে জঙ্কুকের হাত থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে আলমারির কাছে চলে যায়। তাড়াতাড়ি করে জঙ্কুকের জন্য ড্রেস বের করে। জঙ্কুক প্যান্ট পরে নেয়, তারপর একটা শার্ট পরে। তেকে বলে, টাই কোথায়? টাই নিয়ে আসো। জঙ্কুকের ওয়ার্ডার মতো তাড়াতাড়ি করে আলমারি থেকে জঙ্কুকের জন্য টাই নিয়ে আসে। তে কাপা কাপা হাতে জঙ্কুকের দিকে টাইটা বাড়িয়ে দিতে চাচ্ছিল। ঠিক তখনই জঙ্কুক একটা অ্যাংরি লুক দিয়ে তের মুখের দিকে তাকায়। তের হাত প্রচুর পরিমাণে কাঁপছিল। তে বুঝতে পারছে না জঙ্কুক কেন এভাবে তাকিয়ে আছে। তুই জানিস না বিয়ের পর যে ওয়াইফদের হাজবেন্ডের প্রতি অনেক রেসপন্সিবিলিটি থাকে? তুই টাই কেন বাড়িয়ে দিচ্ছিস? নিজের হাতে আমাকে পরিয়ে দে। তের তো চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এ কেমন ব্যবহার? এগুলো যদি ঠান্ডা মাথায় বলতো তে কি করে দিত না? তের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তে সামনে এগিয়ে আসে জঙ্কুকের। জঙ্কুকের খুব কাছে দাঁড়িয়ে পাটা কিছুটা উঁচু করে দাঁড়িয়ে জঙ্কুকের শার্টের কলারের মধ্যে টাই ঢোকানোর চেষ্টা করছিল। কিন্তু জঙ্কুক তো অনেক লম্বা, তের তুলনায় তো অনেক। তে পারছিল না ঠিকভাবে কলারের মধ্যে টাই ঢোকাতে। তখন জঙ্কুক নিজের ঘাড়টা আর নিজের শরীরটা একটু ঝুঁকিয়ে দেয়। জঙ্কুক পলকহীন ভাবে তের মুখের দিকে তাকিয়েছিল, কিন্তু তে একবারের জন্য জঙ্কুকের চোখের দিকে তাকাচ্ছিল না। তের ফুল বডি থরথর করে কাঁপছিল, হাত দুটো বেশি কাঁপছিল। জঙ্কুক কিছু সময় তের দিকে তাকিয়ে থেকে তেকে নিজের খুব কাছে টেনে আনে। তারপর তের কোমরটা শক্ত করে দু হাতে জড়িয়ে ধরে তেকে হাওয়ায় ভাসিয়ে উঁচু করে ফেলে। এত সময় তো কাপা কাপা হাতে কোনো রকম জঙ্কুকের গলায় তে টাই বাঁধছিল, কিন্তু জঙ্কুকের এই রকম আচরণে তে ভয় পেয়ে হাত থেকে টাইটা ছেড়ে দেয় আর সঙ্গে সঙ্গে টাইটা ফ্লোরে পড়ে যায়। তে তো ভয়ে প্রচুর পরিমাণে কাঁপছিল আর তার সাথে অনবরত কান্না করছিল। তের চোখের পানি টপ টপ করে জঙ্কুকের গালে পড়তে শুরু করলো। জঙ্কুক তের কোমরটা ধরে এতটাই উঁচু করেছিল তের বুকটা জঙ্কুকের মুখের কাছে ছিল। তে কান্না করছে দেখে জঙ্কুকের প্রচুর পরিমাণে মেজাজ খারাপ হয়, প্রচুর পরিমাণে রাগ উঠে পড়ে। নিজের রাগটা কিছুতেই কন্ট্রোল করতে পারছিল না। এক পর্যায়ে রেগে গিয়ে জঙ্কুক তের ব্লাউজের বুতামগুলো কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলতে শুরু করলো। তুই আমাকে বিয়ে করতে চাস নাই? আমাকে দেখলে তোর ঘেন্না লাগে, তোর কান্না আসে, আমার স্পর্শ তোর ভালো লাগে না কেন? তে হাত দিয়ে বারবার জঙ্কুকের মাথা ধাক্কা দিচ্ছিল, কিন্তু তাতে কোনো কাজই হচ্ছিল না। জঙ্কুক তার দাঁত দিয়ে ব্লাউজের বুতামের সাথে তের শরীরের মাংস ছিঁড়ে ফেলছিল। প্লিজ প্লিজ এরকম করবেন না, ছেড়ে দেন আমাকে। এক এক করে সমস্ত বুতাম ছিঁড়ে ফেলার পর তের বুকের উপরে শুধুমাত্র পাতলা আঁচল ছাড়া আর কিছুই ছিল না। সমস্তটাই জঙ্কুকের মুখের সামনে ছিল আর পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছিল। তে বুঝতে পারছে জঙ্কুকের মুভমেন্ট এই মুহূর্তে তার সাথে খুব খারাপ কিছু হবে, সে বুঝতে পারছিল, কিন্তু কিছুই করার নাই। তাকে কেউ বাঁচাতে আসবে না। সে তো চিৎকার করছে, কিন্তু সে খুব ভালো করে জানে এই রুমের বাহিরে কোনো সাউন্ডই যায় না। জঙ্কুক নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তের বুকের মধ্যে কামড়াতে শুরু করে। তের বুকের এপাশ থেকে ও পাশে জঙ্কুক ইচ্ছা মতো কামড় দিচ্ছিল আর তে জোরে জোরে চিৎকার করছিল, কিন্তু জঙ্কুক তেকে ছাড়তে রাজিই না। তে কামড়ের সাথে সাথে তের চিৎকার আস্তে আস্তে বাড়তে শুরু করলো, কিন্তু জঙ্কুক তো নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। এই মুহূর্তে তার প্রচুর পরিমাণে রাগ উঠে পড়েছিল। তার রাগ কন্ট্রোল করার জন্য সে একের পর এক কামড় দিয়েই যাচ্ছে তের বুকে। একটানা 10 মিনিট এভাবে কামড়ানোর পর জঙ্কুক নিজের হাতটা লুজ করে তেকে ফ্লোরে ফেলে দেয়। তে ফ্লোরে বসে চিৎকার করে কান্না করছে। বুকের অনেক জায়গা থেকে
বের হচ্ছে। জঙ্কুক তের দিকে ফিরেও তাকায় না, মোবাইলটা হাতে নিয়ে পাসওয়ার্ড টিপে ডোর আনলক করে বাইরে চলে যায়। আর তে ওখানেই বসে বসে নিজের ক্ষত স্থানে হাত বুলাচ্ছে আর চিৎকার করে কান্না করছে। ব্যথায় কুকড়ে যাচ্ছে তে। কান্না করতে করতে অস্থির হয়ে সেন্সলেস হয়ে ফ্লোরেই পড়ে থাকে। অনেক সময় পর তের সেন্স ফিরে সে দেখতে পায় সে বিছানায় শুয়ে আছে আর তার পাশে জঙ্কুক বসে আছে। জঙ্কুক অপলক দৃষ্টিতে তের মুখের দিকে তাকিয়ে আছে। জঙ্কুককে নিজের কাছে বসে থাকতে দেখে তে প্রচুর পরিমাণে ঘাবড়ে যায়, বিছানা থেকে উঠে বসে পড়ে। তে তো ভয়ে আবারও কান্না করতে শুরু করে। জঙ্কুক নিজের 2 হাত দিয়ে তের চোখের পানি মুছে দিয়ে বলে, জান পাখি খুব ব্যথা করছে তাই না? দাঁড়াও, আমি এখনই তোমার ব্যথা কমিয়ে দেব। তে প্রচুর পরিমাণে আশ্চর্য হয়ে যায় জঙ্কুকের আচরণে। এটা কি ধরনের সাইকো? তে তো পুরোপুরি গোলক ধাঁধার মধ্যে আছে। কিছুক্ষণ পর পর মুড সুইং হয় এই লোকের। এটা কেমন লোক? কখনো ভালো ব্যবহার করে, আবার কখনো খুব খারাপ ব্যবহার করে। মানুষটাকে চিনতেই পারছে না তে আসল রূপটা কোনটা। তে তো জঙ্কুকের দিকে তাকিয়ে ভাবনায় ডুবেছিল। ভাবনা ভেদ হলো জঙ্কুকের হাতের টান পড়তে। জঙ্কুক 2 হাত দিয়ে টেনে নিয়ে তেকে নিজের কোলে বসায়। তে ভয়ে কিছুই বলতে পারছে না। কিছু বললে যদি আবার খারাপ ব্যবহার করে কিংবা আবার কামড় দেয়। একেবারে ছোট্ট শিশুর মতো চুপচাপ বসে আছে জঙ্কুকের কোলে। জঙ্কুক কোনো কথাই বলল না। তের বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে ক্ষত স্থানগুলোতে মুখ ডুবিয়ে দিল। তের বুকের মধ্যে যে জায়গায় জঙ্কুক কামড় দিয়েছিল সেই জায়গায় জঙ্কুক তার টাং দিয়ে করলো। যে ক্ষত স্থান থেকে হয়েছিল ঠোঁট দিয়ে সমস্ত ব্লাড চুষে নিতে শুরু করলো। তের এই সমস্ত কোনো কিছুই ভালো লাগছিল না, প্রচুর পরিমাণে খারাপ লাগছিল। কিন্তু জঙ্কুককে যে সরিয়ে দিবে সেটা সাহসও পাচ্ছিল না। জঙ্কুক তের ক্ষত স্থানগুলোতে ছিল, কিস করছিল, যা ইচ্ছা তাই করছিল। আর তে অসহায়ের মতো সমস্ত কিছু সহ্য করছিল। অনেক সময় ধরে জঙ্কুক এগুলো করার পর নিজের হাতে ক্ষত স্থানগুলোতে মলম লাগিয়ে দেয়। তারপর কাবার্ড থেকে আরেকটা ব্লাউজ বের করে এনে নিজের হাতে তেকে পরিয়ে দিয়ে প্রত্যেকটা বোতাম আস্তে আস্তে করে নিজের হাত দিয়েই লাগিয়ে দেয়। তে বুঝে উঠতে পারছে না তার সাথে কি হচ্ছে। ভয়ে ইউনুর কথা জঙ্কুককে বলতেও পারছে না। সে তো ডিসিশন নিয়েছিল জঙ্কুককে আজকে বলে দেবে সে অন্য কাউকে ভালোবাসে। কিন্তু জঙ্কুকের এই রকম বিহেভিয়ার দেখে তে বলতে পারলো না। যে লোক শুধুমাত্র একটা টাই পরাতে গিয়ে হাত কেঁপেছে দেখে এভাবে শাস্তি দিতে পারে, আর সেখানে লোকটা যদি জানতে পারে তার ওয়াইফের প্রেমিক আছে, অন্য কাউকে ভালোবাসে, তখন সেই লোকটা কি রকম রিয়েক্ট করবে এটা ভেবেই তের বুকটা বারবার ভয়ে কেঁপে উঠছিল। জঙ্কুক তেকে কোল থেকে বিছানায় আস্তে করে বসিয়ে দেয়। তারপর টি টেবিলের উপর থেকে ব্রেকফাস্টের প্লেটটা নিয়ে আসে। নিজের হাতে খাবার নিয়ে তের মুখের সামনে ধরে। জান, অনেক বেলা হয়েছে তো, খাবারটা খেয়ে নাও। তে ভয়ে মুখ খুলতে পারছে না, খাবারটা কিছুতেই খেতে পারছে না। মনের মধ্যে নানান রকম ভয় কাজ করছিল। এই লোকটাকে বিশ্বাস করে না সে, তার হাতে খাবার খাওয়া ইম্পসিবল। জঙ্কুক কিছু সময় তের মুখের সামনে খাবার ধরে রেখে তারপর হাতটা নামিয়ে নেয়। তের দিকে তাকিয়ে থাকে কিছু সময়, তারপর খাবার নিজের মুখের মধ্যে নিয়ে নেয়। তের ঘাড়ের পিছে হাত দিয়ে শক্ত করে ধরে তের ঠোঁটটা নিজের ঠোঁটের কাছে নিয়ে আসে। তারপর মুখের মাধ্যমেই তেকে খাবার খাওয়াতে স্টার্ট করে। তে তো কিছুতেই মুখ খুলছে না, কিছুতেই জঙ্কুকের মুখ থেকে খাবার নিচ্ছিল না। জঙ্কুক তেকে বলে, ওপেন ইউর মাউথ। তে কিছুতেই মুখ খুলছে না, ভয়ে কাঁপছে। তে তুমি কি আমার কথা শুনতে পারছো না? জঙ্কুকের রাগটা যেন আবার উঠে যাচ্ছিল। জঙ্কুক মুখের মধ্যে খাবার নিয়ে তের ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে তের ঠোঁটে একটা জোরে কামড় বসিয়ে দেয়। যখনই তার মুখটা খুলে কথা বলে সঙ্গে সঙ্গে জঙ্কুক জিব্রা দিয়ে ধাক্কা মেরে তের মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দেয়। এবার ঠিক আছে। জঙ্কুক বারবার নিজের মুখের মধ্যে খাবার নিয়ে তের ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে জিব্রা দিয়ে ধাক্কা মেরে মেরে তের গলার মধ্যে দিচ্ছিল। তে যেন খাবার ফেলে দিতে না পারে সে কারণে জঙ্কুক যতক্ষণ পর্যন্ত তে খাবার না গিলছিল ততক্ষণ পর্যন্ত ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে রেখে দিচ্ছিল। এভাবে বারবার তে ঠোঁটের সাথে নিজের ঠোঁটের স্পর্শ হতে জঙ্কুক প্রচুর পরিমাণে হট ফিল করছিল। জঙ্কুক অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে তেকে পুরো খাবারটা খাওয়ায়।
খাবার খাওয়ানো শেষ হতে জঙ্গক প্লেটটা টি টেবিলের উপরে রেখে তের কাছে এসে পেছন দিক দিয়ে তের দু হাতের ভেতর দিয়ে নিজের হাত ঢুকিয়ে জঙ্গক তার হাত দুটো খুব আস্তে করে তের বুকের উপরে রাখে, কিন্তু একটুও ব্যথা দিচ্ছিল না, জাস্ট হাত রেখে দিয়েছিল। তারপর পেছন দিক দিয়ে ব্যাক হাত করে তের গালের সাথে নিজের গালটা প্রেস করতে করতে তেকে বলে, জান পাখি, তোমাকে খাওয়াতে গিয়ে আমি যে প্রচুর পরিমাণে হাংরি হয়ে গেছি, এখন আমি কি করব? জান পাখি, তোমার হাজবেন্ড প্রচুর পরিমাণে ক্ষুধার্ত, তুমি তাকে কিছুই খাওয়া না। তে জঙ্গকের এই রকম কথা শোনা মাত্রই আবারও কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। কি চাচ্ছে লোকটা, কি খেতে চাচ্ছে তার কাছে, আর কি বাকি রেখেছে? তার তো সমস্তটাই কামড়ে খেয়ে ফেলেছে। তের ইচ্ছা তো করছিল জঙ্গকের গালে দুইটা থাপ্পড় মেরে কথাটা বলতে, যে তুই তো সব খেয়ে নিয়েছিস, আর কি খেতে বাকি রেখেছিস? ক্ষুধা লাগছে, খাবার খেতে পারিস না? রাক্ষসের মতো আমাকে কেন খাচ্ছিস? তে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলোই ভাবছিল, কিন্তু ইতিমধ্যে জঙ্গক উইদাউট পারমিশন খাওয়া স্টার্ট করে দিয়েছে। জঙ্গকের এই রকম অ্যাকশনে তে প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়। জঙ্গকের হাত দুটি তো তার বুকের উপরেই ছিল। তে ভয় পেয়ে জঙ্গকের হাত দুটো নিজের বুকের উপর থেকে এক টান দিয়ে সরিয়ে জঙ্গকের কাছ থেকে কয়েক হাত দূরে গিয়ে দাঁড়ায়। জঙ্গক তো এত সময় তে নেকের মধ্যে কিস করছিল, তে শরীরের স্মেল নিতে ব্যস্ত ছিল। হঠাৎ করেই তে ফ্লোরে বসে পড়ে। জঙ্গক তার ঠোঁটে স্পর্শ করে দেখে তার ঠোঁট দিয়ে ব্লাড বের হচ্ছিল। জঙ্গক, তের দিকে হয়ে গেছি, তোমার বডি স্মেল পাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। তখন আমার বডি আর মাইন্ড দুটো শুধুমাত্র তোমাকে খুব কাছে চায়। আমি বুঝতে পারি নাই, আই এম সরি। তো আর জান, আমরা স্বামী স্ত্রী, আমাদের মধ্যে এই সমস্ত ব্যাপার ন্যাচারাল, তাই বলে কি তুমি চলে যেতে চাইবে? জঙ্গকের এইরকম সফট টোন শোনা মাত্রই তে প্রচুর পরিমাণে প্রশ্রয় পেয়ে গেল। জঙ্গকের চোখের দিকে তাকিয়ে সে বলল, কিন্তু আমি আপনাকে। কথাটি বলার চান্স দেয় না জঙ্গক, সঙ্গে সঙ্গে তার ঠোঁটে একটা সফট কিস করে দেয়। তারপর ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে রেখে থেকে বলে, তুমি আমার, আর আমার জিনিস আমি কারো সাথে শেয়ারও করি না, আর নিজের কাছ থেকে দূরেও রাখি না। কথাটি বলে জঙ্গক থেকে ছেড়ে দিয়ে হাঁটা ধরে ধরে বসে কান্না করতে শুরু করে। জঙ্গক রুম থেকে বের হয়ে সোজা চলে যায় জিমিনের রুমে। জিমিনকে গিয়ে বলে দুপুরবেলা যেন তের রুমে খাবার পাঠিয়ে দেওয়া হয়। আসলে জঙ্গকের রুমে প্রবেশ করার পাসওয়ার্ড শুধুমাত্র জিমিনের কাছেই আছে, আর কারো কাছেই নাই। বাহির থেকে ভেতরে প্রবেশ করার পাসওয়ার্ড সে জিমিনকে দিয়ে রেখেছে। অনেক সময় বাসায় ইম্পর্টেন্ট ফাইল রেখে গেলে জিমিনকে বলে সেটা বের করে। আর তার থেকে বড় কথা, উনি একজন অনেক বড় লয়ার, অনেক বড় বড় কেস লড়েছে, যেটার ইম্পর্টেন্ট ফাইল আর ডকুমেন্টস তার ঘরের মধ্যেই রাখে সে কারণে এত সিকিউরিটি তার রুমের। এই জন্যই তো এই সিস্টেমে দরজাটি বানিয়েছিল, কিন্তু এখন বউকে আটকে রাখার কাজেও লাগলো। জঙ্গক তো অফিসে গিয়ে ক্লায়েন্টদের সাথে মিটিং স্টার্ট করেছিল দুপুর 12টার সময়, যেটা শেষ হতে হতে বিকাল 4টা বেজে গেছে। এত সময় ধরে জঙ্গক প্রচুর পরিমাণে ব্যস্ত থাকার কারণে তের খবর নিতে পারে নাই। জঙ্গক যখনই ফ্রি হলো সঙ্গে সঙ্গে মোবাইল অন করে তে রুমের মধ্যে কি করছে সেটা দেখতে স্টার্ট করলো। আসলে রুমের মধ্যে সিসিটিভি ক্যামেরা ফিট করা ছিল, আর যেটা জঙ্গক শুধুমাত্র নিজের সিকিউরিটির জন্য লাগিয়েছিল, আজকে ওটাও কাজে লেগে গেল তার ওয়াইফ চোখে চোখে রাখার জন্য। জঙ্গক মোবাইলের দিকে তাকিয়ে দেখে তে বিছানায় শুয়ে আছে, আর পাশের টি টেবিলের উপরে খাবার পড়ে আছে। তে এখন পর্যন্ত খাবার খায় নাই। জিনিসটা দেখে জঙ্গকের প্রচুর পরিমাণে রাগ উঠে যায়। সাথে সাথেই জঙ্গক তের মোবাইলে ফোন করে। তের মোবাইলটা তের পাশেই ছিল, বারবার রিং হচ্ছিল, কিন্তু তে তার মোবাইলের দিকে তাকাচ্ছিল না। জঙ্গক আবার ফোন করে, কিন্তু তের কোনো আগ্রহই নাই মোবাইল হাতে নেওয়ার। জঙ্গক আবারও ফোন করে। তে এবার প্রচুর পরিমাণে বিরক্ত হয়ে যায়। এমনিতেই শরীর ভালো না, মনটা খারাপ, পেটে খাবারও নাই। রেগে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে কে ফোন করেছে না দেখে ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে। তের এই রকম বিহেভিয়ার দেখে জঙ্গক হেসে দেয়। আমার বউ দেখছি প্রচুর পরিমাণে রেগে আছে, রেগে গিয়ে মোবাইল ভেঙে দিল। নো প্রবলেম জান, তুমি কয়টা ভাঙবা? তুমি যতটা ভাঙবা আমি ততটাই কিনে দেব, তারপরও তোমার আমার সাথেই থাকতে হবে। মনের স্কিনটা ঝুম করে জঙ্গক তের শরীরে টাচ
করতে করতে তেকে বলছিল, কেন 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 জান পাখি, কেন এত কষ্ট দিচ্ছ নিজেকে? কেন ভালোবাসতে গেলে এরকম মানুষকে? সে তোমাকে ভালোবাসে না, বাসে না তোমাকে ভালো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তোমার সমস্যাগুলোকেও ভালোবাসি। আমার কাছে শুধুমাত্র তুমি ইম্পর্টেন্ট, তুমি ইম্পর্টেন্ট আমার কাছে, আর কিচ্ছু চাই না আমার। আমি ভয় পাই জান, আমি প্রচুর পরিমাণে ভয় পাই তোমার মুখে অন্য কারোর প্রতি ভালোবাসার কথা শুনতে। আমি তোমার মুখ থেকে এইরকম কথা শুনতেই পারবো না। আমি তোমাকে এ কথা বলার সুযোগই দেব না। তুমি শুধু আমার, তুমি শুধু আমাকে ভালোবাসবা। আর যদি নিজে থেকে আমাকে তুমি ভালো না বাসো, তাহলে আমি জোর করে ভালোবাসা আদায় করব। ওই টেকনিক আমার জানাই আছে। আমি তোমাকে বন্দি করে রাখবো। যেটা তোমার কাছে বেশি খারাপ লাগে আমি ওইটাই করব। আমার স্পর্শ তোমার ঘৃণা লাগে না? প্রতিনিয়ত আমার স্পর্শের মধ্যেই তোমাকে বেঁচে থাকতে হবে। আর এই সবের জন্য কিন্তু আমাকে তুমি মোটেও দায়ী করতে পারবে না জান পাখি। এই সমস্ত কিছুর জন্য শুধুমাত্র তুমি দায়ী। তুমি প্রশ্রয় দিয়েছো আমাকে তোমাকে নিয়ে ভাবার জন্য। আর জান পাখি, আমি এখন তোমাকে নিয়ে বহুত দূর পর্যন্ত ভেবে ফেলেছি। সেখান থেকে ফেরত আসা সম্ভব না। এই জীবন জঙ্কক আজ পর্যন্ত কোনো কেস হারে নাই, কখনো কারো কাছে হারে নাই, মাথা নত করে নাই। আর তোমার কাছে হেরে যাবে ইম্পসিবল। জঙ্কক মোবাইলের মধ্যে দেখে দেখতে দেখতে কথাগুলো বলছিল, কিন্তু মোবাইলে কেন বলবে? সরাসরি কথাটা কি বলতে পারতো না? আর তাছাড়া আমরা এখন সবাই ভাবছি জঙ্কক কিভাবে জানে তের অ্যাফেয়ারের কথা, প্রেমিকের কথা। তো সেটা জানার জন্য একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। 6 মাস আগের কথা। দিনটা ছিল 14 ফেব্রুয়ারি, মানে ভালোবাসা দিবস। জঙ্কক ক্লায়েন্টের সাথে মিটিং শেষ করে বাড়ি ফিরছিল। যেহেতু সে সিঙ্গেল, তাই জঙ্গকের ভালোবাসা দিবসের উপর কোনো প্রকার কোনো ইন্টারেস্ট নাই। তাড়াতাড়ি করে বাড়িতে ফিরছিল, কিন্তু রাস্তায় গাড়ির প্রচুর পরিমাণে জ্যাম ছিল। ভালোবাসা দিবস উপলক্ষে জোড়ায় জোড়ায় কাপলস ঘুরছিল। জঙ্কক মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন দেখছিল। জঙ্গকের গাড়ির ড্রাইভার হঠাৎ করে জোরে হর্ন বাজায়, যেটা শব্দে জঙ্গক সামনের দিকে তাকায়। একটা মেয়ের অর্ধেক শরীর দেখতে পারছিল, যেখানে মেয়েটার কোমর থেকে বুক পর্যন্ত দেখা যাচ্ছে, আর কিছুই না। মেয়েটা এত জ্যামের মধ্যে দিয়ে রিস্ক নিয়ে ছোট ছোট স্কুল ফেরত শিশুদেরকে রোড পার হতে সাহায্য করছিল। জঙ্গক কিছুক্ষণ বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখে। রোড ক্রস করে মেয়েটি যখন রাস্তার কর্নারে গিয়ে দাঁড়ায়, তখন জঙ্গক গাড়ির জানালার গ্লাসটা নামিয়ে মেয়েটিকে ভালো করে পর্যবেক্ষণ করে। লাল রঙের শাড়ি, নীল কালার ব্লাউজ, মাথার চুলগুলো খোলা, কানের পেছনে চুলের মধ্যে একসাথে 3টি গোলাপ গাঁথা, লাল রঙের লিপস্টিক, চোখে গাঢ় কাজল, কপালে নীল রঙের একটা টিপ, লম্বা লম্বা চুল কোমর পর্যন্ত। বাতাসে এদিক ওদিক নড়াচড়া করছে চুলগুলো। জঙ্গক আশ্চর্য হয়ে মেয়েটির মুখের দিকে তাকিয়ে থাকলো। অপরূপ সুন্দর লাগছে মেয়েটিকে। এমনিতে জঙ্গক কখনোই কোনো মেয়েদের দিকে লক্ষ্য করে না, তবে শাড়ি পরাতে মেয়েটাকে আকর্ষণীয় লাগছিল। এটি আর কেউই ছিল না, কিম তেয়ং মানে তে ছিল। জঙ্গক গাড়িতে বসে বসে অপলক দৃষ্টিতে তেকে দেখছিল আর মিটমিট করে হাসছিল। হঠাৎ করেই তার চোখ গেল তের হাতের দিকে। তের হাতের মধ্যে একগুচ্ছ গোলাপ আর একটা শপিং ব্যাগে গিফট মোড়ানো ছিল। ওটা দেখা মাত্রই জঙ্গকের মনটা যেন ভেঙে চুরে একাকার হয়ে গেল। মোবাইলটা হাতে নিয়ে তারিখ চেক করে দেখে ভালোবাসা দিবস। জঙ্গক বুঝতে পারে নিশ্চয়ই কারোর জন্য অপেক্ষা করছে। নিশ্চয়ই ভালোবাসা দিবসে যখন এভাবে সেজে এসেছে, তখন ভালোবাসার মানুষটা তো ডেফিনেটলি আছে। জঙ্গকের হাসিটা যেন মুহূর্তের মধ্যেই আর 1 সেকেন্ডের জন্য তের মুখের দিকে সে তাকায় নাই। এরই মধ্যে গাড়ির জ্যাম খুলে যায় আর জঙ্গক ওখান থেকে চলে যায়। এদিন প্রথমবারই জঙ্গক তেকে দেখেছিল, তবে জঙ্গক তের সম্পর্কে কিছুই জানতো না। বাট খাবার টেবিলে যখন আরেন তের ছবি জঙ্গককে দেখায়, তখন জঙ্গক ভীষণ খুশি হয়ে যায়। জঙ্গক ভাবে হতে পারে ভালোবাসা দিবসের ওই ঘটনাটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল, হতে পারে বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল। তাই তো বিয়েতে রাজি হয়ে যায়। আর তেকে কাছ থেকে দেখার আগ্রহ জাগে জঙ্গকের মনে। তো সরাসরি ভাবে তেকে দেখার জন্য তেদের বাড়িতে চলে যায়। তেকে দেখার পর তের সাথে আলাদা করে কথা বলে। জঙ্গক তের কাছে বারবার জানতে চেয়েছিল সে বিয়েতে রাজি আছে কিনা, কিন্তু তে বারবারই বলেছে
সে বিয়েতে রাজি, কোনো আপত্তি জানায় নাই। জঙ্কুকের ভীষণ ভালো লাগে। আসলে জঙ্কুক একজন লয়ার, আর কোর্টে সে এরকম অনেক কেস দেখেছে যেখানে মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হয়, তারপরে সংসারে সুখ হয় না দেখে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে। শুধু মেয়েরা কেন, অনেক ছেলেদের ক্ষেত্রেও এইরকম কেস দেখেছে সে। হাজবেন্ড ওয়াইফের মধ্যে মারামারি, ঝগড়া, দুইটা ফ্যামিলিতে অশান্তি, অনেক কিছু ধ্বংস করে দিয়েছে। তাই তো জঙ্কুক নিজে থেকে তের কাছে গিয়ে তে বিয়েতে রাজি আছে নাকি সেটা যাচাই বাছাই করেছে। জঙ্কুকের তো প্রথম লুকে তেকে ভীষণ ভালো লাগে, আর এখন যখন তে রাজি হয়েছে, জঙ্কুক তো অনেক আশা করে বিয়ের সমস্ত আয়োজন নিজে করেছে। তিলে তিলে মনের মধ্যে কাল্পনিক একটা জগৎ তৈরি করেছিল তার বউকে নিয়ে, কিভাবে আদর করবে, কিভাবে সংসার করবে, কতটা ভালোবাসবে। জঙ্কুক একটু অ্যাংরি পার্সোনালিটির মানুষ, তাই তো সে তার বউয়ের সাথে যেন কম রাগ দেখায়, রাগটাকে যেন কন্ট্রোল করতে পারে। সেই কারণে সাইকিয়াট্রিস্ট দেখিয়েছে, ট্রিটমেন্টও করছে নিজে, যাতে করে রাগটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে, যাতে করে বউয়ের সাথে রাগ না দেখায়, বউয়ের সাথে শান্তি না হয়, সুখে সংসার করতে পারে। এত কিছু প্ল্যান করার পর, এত কিছু অ্যারেঞ্জ করার পর তের জন্য তে বিয়ের দিন পালিয়ে গেছে। জঙ্কুকের মনটা ভেঙে চুরে একাকার হয়ে গেছে। জঙ্কুক তো অ্যাঙ্গারে তের বাবাকে থ্রেট দিয়ে তেকে বিয়ে করেছে, বাট তে পালিয়ে যাওয়ার পিছনে যে কারণটা আছে সেটাও খুঁজে বের করেছে। জঙ্কুক খোঁজ নিয়ে জানতে পারে তে লাভার ছিল, যার সাথে 2 বছর তার সম্পর্ক ছিল। দুজনের ফ্যামিলিগত ভাবে কোনো প্রবলেমই ছিল না, কিন্তু দুজন স্টুডেন্ট দেখে এই মুহূর্তে বিয়ে করানো সম্ভব ছিল না। তাই তো ফ্যামিলিগত ভাবে তাদের কাবিন ঠিক করা হয়। কিন্তু যেই দিন কাবিন হওয়ার কথা ছিল সেই দিন রাতের বেলা থেকে হসপিটালে অ্যাডমিট করা হয়, আর ওই দিনের পর থেকে তার লাভারকে আর দেশে দেখাই যাচ্ছে না। এই সমস্ত সত্যি ঘটনাগুলো জানার পরেও জঙ্কুক থেকে বিয়ে করেছে, আর সেটার কারণ হচ্ছে তের জন্য তার প্রচুর পরিমাণে মান সম্মান গিয়েছে, সম্মানে আঘাত লেগেছে। বন্ধু বান্ধবরা হাসি ঠাট্টা করেছে, তার পুরুষত্ব নিয়ে কথা বলেছে। এত অপমান যার জন্য হয়েছে তাকে তো একটা শিক্ষা দিতেই হবে। তাই জঙ্কুক তেকে জোর করে বিয়েটা করেছে। আসলে জঙ্কুকের মনে তের জন্য একটা সফট কর্নার ছিল, আর অনেক পরিমাণ ভালোবাসাও, যেটা রাগের ওপরে চাপা পড়ে গেছে। কিন্তু জঙ্কুক যখন ফার্স্ট নাইটের দিন তের সাথে ইন্টিমেট হওয়ার পর বুঝতে পারলো তে ভার্জিন, মুহূর্ত থেকে তের প্রতি জঙ্কুকের ভালোবাসাটা যেন আরো গভীর হয়ে গেল। রিলেশনশিপে ছিল, বাট তার বউ পিওর ভার্জিন, তার বউ শুধু তার। এখন শুধুমাত্র বউয়ের মনে তার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারলেই চলবে। দুপুরের খাবার, রাতের খাবার সম্পূর্ণটা স্কিপ করে দিয়েছে তে। উপর হয়ে বিছানায় শুয়ে আছে। হঠাৎ করে ডোর আনলক হওয়ার শব্দ। তে শব্দটা স্পষ্ট শুনেছে, বাট ঘুমানোর ভান করে উপর হয়েছিল। জঙ্কুক রুমে ঢুকে তের দিকে তাকায়। তে বিছানায় উল্টো পাশ হয়ে পিঠটা সিলিংয়ের দিকে দিয়ে শুয়ে আছে। জঙ্কুক হাতের প্যাকেটটা টি টেবিলের উপরে রেখে কোটটা খুলে ফেলে, টাইটা লুজ করে গলা থেকে খুলে ফেলে। তারপর একটা একটা করে শার্টের বোতাম খুলতে শুরু করে আর তের দিকে এগিয়ে যেতে স্টার্ট করে। আস্তে আস্তে জঙ্কুক পুরোপুরি শার্টলেস হয়ে যায়। শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে। নিঃশব্দভাবে কথা না বলে সোজা গিয়ে তের পিঠের উপরে শুয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তে চমকে উঠে। তে মুভ করতে যাবে, তার আগে জঙ্কুক তার 2 হাত দিয়ে তের 2 হাত বিছানার সাথে চেপে রাখে। তারপর তের ডান পাশের কানটাতে করে কিস করতে স্টার্ট করে। তে তো কেঁপে কেঁপে উঠছিল। কিছুতেই জঙ্কুকের নিচ থেকে নিজেকে সরাতে পারছে না, নড়াতেও পারছে না। জঙ্কুক এত ভারী একটা মানুষ, তাকে কি এত সহজে সরানো সম্ভব? জঙ্কুক তের ঘাড় থেকে চুল সরিয়ে তে শরীরের স্মেল নিতে স্টার্ট করে। অনেক সময় জোরে জোরে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে তে শরীরের স্মেল নিচ্ছিল জঙ্কুক। তে হেল্পলেস ভাবে জঙ্কুকের নিচেই পড়ে আছে। জঙ্কুক তের ঘাড়ে একটা কিস করে থেকে বলে, জান পাখি, তুমি জানো সারাটা দিন আমি তোমার শরীরের গন্ধ কত মিস করেছি। আমার আত্মাটা যেন ঠান্ডা হয়ে যায় তোমার শরীরের স্মেল নেওয়ার সঙ্গে সঙ্গে। প্লিজ আমাকে একটা কথা বলবে না? সকাল থেকে তোমার জন্য আমি কতটুকু অস্থির হয়ে আছি তুমি জানো। তোমাকে আদর করার জন্য, খুব কাছে পাওয়ার জন্য আমি প্রচুর পরিমাণে অস্থির হয়ে আছি জান পাখি।
প্লিজ এখন অন্তত পক্ষে আমাকে রাখতে বাধ্য করো না। আমি কথা দিচ্ছি আমি খুব সফট ভাবে তোমাকে আদর করব, একটুও ব্যথা দেব না। দেখো জান, আমি তোমার সাথে ফোর্সফুলি কিছুই করতে চাই না, কিন্তু তুমি যদি আমাকে বাধ্য করো তাহলে আমি কিন্তু তোমার সাথে জেন্টাল ভাবে কিছুই করতে পারবো না। যদি জোরাজুরি করতে হয় সেটা আমি করব, বাট আই নিড ইউ রাইট নাও। কথাটি বলে জঙ্গক থেকে বিছানায় উল্টো করে শুইয়ে দেয়। বুকের ওপর থেকে শাড়ির আঁচল সরিয়ে একটা একটা করে সমস্ত ব্লাউজের বোতাম খুলে দেয়। ঠিক কিছুই করতে পারছে না, শুধু চোখ বন্ধ করে শুয়ে আছে আর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। জঙ্গকের ঠোঁটের মধ্যে তার বৃদ্ধা আঙ্গুল দিয়ে টাচ করতে করতে দেখে বলে, জান পাখি, এত ভয় কেন পাচ্ছ? তুমি আমাকে কেন ভয় পাও বলো তো? আমি জাস্ট একটু আদরিত করব, আমি কি তোমাকে মেরে ফেলবো? প্লিজ চোখটা খোলো, দেখো আমার দিকে, আমাকে দেখো, আমাকে অনুভব করো। কথাটি বলেই তার হাত নিয়ে জঙ্গক নিজের অ্যাপসের উপরে টাচ করতে থাকে। জান, আমাকে এত রিজেক্ট কেন করো? আমাকে টাচ করলে কি তোমার কোনো কিছুই ফিল হয় না? আস্তে আস্তে করে চোখ খোলা, চোখ মেলে তে জঙ্গকের দিকে তাকায়, জঙ্গকের অ্যাপসগুলোর দিকে তাকায়। জঙ্গকের বডি অনেক সুন্দর, অনেক হট, অনেক সেক্সি। ঠিক কয়েক সেকেন্ড তাকিয়ে তাকিয়ে খুব ভালোভাবে জঙ্গককে অ্যাডমায়ার করছিল। তখন জঙ্গক থেকে বলে, জান পাখি, তোমার ভালো লেগেছে? তাকে শোনা মাত্রই তে তার মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নেয় আর জঙ্গক ওর গলার মধ্যে একটা টিপ কিস করে দেয়। তে এখন আর বেশি নড়াচড়া করছে না, জঙ্গককে ধাক্কাও দিচ্ছে না, সে চুপচাপ ওভাবেই বিছানায় পড়ে আছে। জঙ্গক কিছু সময় তার গলায় আদর করার পর আস্তে আস্তে নিচের দিকে নামে। জঙ্গক খুব সফট ভাবে থেকে আদর করছিল, ঠিক কিছুই বলে না। তে তো চোখ বন্ধ করেছিল, অনিচ্ছাকৃত ভাবেও জঙ্গকের প্রত্যেকটা স্পর্শতে তার শরীর রেসপন্স করছিল। শারীরিক চাহিদা বলতে তো একটা ব্যাপার আছে, তার উপর আবার জঙ্গক এত ডিপ ভাবে তাকে আদর করছে, তার মধ্যেও তো ফিলিংস কাজ করে। কিন্তু নিজের ফিলিংসটা তো সে অন্য কারোর জন্য রেখেছিল, এইভাবে আরেকজনকে তো প্রকাশ করা যায় না। তে নিজেকে অনেক সময় ধরে আটকে রাখে, বাট এক পর্যায়ে মুখ দিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু সাউন্ড বের হয়ে যায়। যখনই এটা শুনতে পারে সঙ্গে সঙ্গে তার মুখের দিকে তাকিয়ে একটা স্মাইল দেয়, তারপর তার ঠোঁটে টিপ ভাবে শুরু করে। কাপড় খুলতে দেয় নাই, বাট আজকে কোনো বাধাই দেয় নাই। কিস করতে করতে জঙ্গক এক পর্যায়ে থেকে পুরোপুরি আর নিজেও আনড্রেস হয়ে যায়। প্রথম রাতে তো তে অনেকবার উঠে বসে পড়েছে, জঙ্গককে ধাক্কা দিয়েছে, লাথি দিয়েছে। প্রথমত সারাদিন খাবার না খাওয়ার কারণে তার শরীরে সেরকম কোনো এনার্জি নেই, আর দ্বিতীয়ত তার বডি রেসপন্স করছিল, সে চাইলেও আটকাতে পারছিল না নিজের অনুভূতিগুলোকে, নিজের ফিলিংসগুলোকে। তার শরীর হয়ে যায়, যে কারণে সে জঙ্গককে আর কোনো কিছুতেই বাধা দেয় না। আর জঙ্গকও খুব সফট ভাবে তের সাথে হয়। আর এক পর্যায়ে বারবার জঙ্গক শুধু তেকে জিজ্ঞাসা করছিল কোথাও লাগছে কিনা। জঙ্গক যখন দেখতে পেল ঠিক কিছুই বলছে না, তখন সে তার সাথে কন্টিনিউ করতে থাকে। প্রথমবার হওয়ার সময় জঙ্গকের আচরণ আর এখনকার আচরণের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল, দুটোর মধ্যে কোনো মিলই ছিল না। তখনটা ছিল হিংস্র পশুর মতো, আর এখন যে আছে একেবারে জেন্টল, যে কিনা টু মাচ লাভের সাথে তার ওয়াইফের সাথে। যতটা সফট একটা ওয়াইফ তার হাজবেন্ডকে দেখতে চায়, জঙ্গক এখন ঠিক অতটা সফটই ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা তো করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের বহু আকাঙ্ক্ষিত সাইকো হাজবেন্ড আমি রিপোস্ট করলাম। জান পাখিরা শোনো, আবার বলা শুরু করে দিও না যে অন্ধকারের শিকারী কেন আপলোড করছি না। এই স্টোরিটা আমার 2 বছর আগের, যেটা আমার সেকেন্ড চ্যানেলে ছিল, সেটাকে আমি আবারও এডিট করে ফার্স্ট চ্যানেলে আপলোড করছি। আর যেহেতু আমি বাড়িতে নাই, ঢাকায় আছি, তো বসে না থেকে ভাবলাম এটা তোমাদের জন্য আবারও দিই। একটা পার্ট
পার্টের মধ্যে বেশি পার্ট অ্যাড করা যাচ্ছে না, তাই বড় বড় করে 2-3টা পার্টে আপলোড করে দেব। সবাই বেশি বেশি করে লাইক করে দাও। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।